আচ্ছা ওকে, তো চলো আমরা শুরু করি। সর্বপ্রথম হচ্ছে আমরা যে জিনিসটা শিখবো, প্রথমে আগে তোমাদের একটু বলিনি, কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা কিন্তু নিউটনের বলবিদ্যার মতোই একটা বড় চ্যাপ্টার। আর আমি গত ক্লাসে যেটা দেখছি, তোমাদের প্রথম থেকেই দ্রুত আগাতে হবে, তোমাদের প্রথম থেকেই আমাকে দ্রুত আগাতে হবে, নয়তো ফার্স্টের দিকে একটু বেশি স্লোলি পড়া ফেললে পরে দেখা যায় যে আমি শেষ করতে পারি না। তো আমি যেটা ভাবছি, আমি আজকের থেকে টাইপ ধরে যেগুলো শিখাবো একটু দ্রুত শেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটাকে তিনটা ভাগে ভাগ করা হবে, একটা হলো কাজ, একটা হইতেছে গিয়ে শক্তি, আর একটা হইতেছে গিয়ে ক্ষমতা। হ্যাঁ, মানে কাজ নিয়ে অনেকগুলো আছে, অনেকগুলো টপিক আছে, শক্তি নিয়ে আছে, এন্ড দেন ক্ষমতা নিয়ে আছে। তো তোমরা যদি জয়কলিটা বের করো, সবার প্রথমেই তোমরা পাবা এই যে পার্ট আকারে সর্বপ্রথম টাইপটা হচ্ছে গিয়ে বল ও কাজ সংক্রান্ত পার্ট 3। তোমরা সর্বপ্রথম যে টাইপটা পাবা সেটা হচ্ছে বল ও কাজ সংক্রান্ত, বল ও কাজ সংক্রান্ত। আচ্ছা, সর্বপ্রথমটা হচ্ছে টাইপ 1, টাইপ 1 বল ও কাজ সংক্রান্ত। এখন খেয়াল করে দেখো, বল মানে কি এফ আর কাজ মানে কি ডাব্লিউ। হ্যাঁ, আমরা হচ্ছে যদি একটা এক্সাম্পল করতে করতে যদি একটু বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে তোমার 6 নিউটন প্রবলেম 1, প্রবলেম 1। 6 নিউটন বল কোন নির্দিষ্ট ভরের বস্তুর উপর, 6 নিউটন বল কোন নির্দিষ্ট ভরের বস্তুর উপর 6 নিউটন বল কোন নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে, ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 10 মিটার দূরে সরে গেল, কাজের পরিমাণ কত? এটা হইতেছে প্রশ্ন। 10 মিটার দূরে সরে গেল, প্রশ্ন হচ্ছে কাজের পরিমাণ কত? কাজের পরিমাণ কত? আচ্ছা, এখন তোমাদেরকে আগে একেবারে বেসিক যে জিনিসটা জানা থাকা লাগবে, আমাদের টাইপটা কি, ডব্লিউ এর সাথে এফ এর কোন ধরনের রিলেশন রয়েছে সেটা আমরা আজকে বোঝার চেষ্টা করব ভেক্টর মাধ্যমে। তো আমরা জানি ডব্লিউ সমান সমান এফ এবং এস এর হচ্ছে ডট গুণফল। তো ডট গুণফলের মিনিং কি? ডট গুণফলের মিনিং হচ্ছে যে এটাকে আমরা কজ আলফাকে লিখতে পারি। ধরা যাক এই বরাবর হচ্ছে একটা এফ মানে একটা বল প্রয়োগ হচ্ছে এবং এই বরাবর হচ্ছে তার সরণ হলো, তখন এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেইটাই হচ্ছে আমাদের আলফা। এখন এই জিনিসটা তো ফিল করতে পারলাম না, চলো আমরা একটু ফিল করার চেষ্টা করি। আমি সামনে কি পাবো, আমি তালা এবং বইয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, ধরা যাক এটা হচ্ছে আমাদের সারফেস, এই হচ্ছে আমাদের সারফেস আর এই হচ্ছে কি আমার তালা, ঠিক আছে? এখন ধরা যাক আমি এই তালাকে এইভাবে টোকা মারলাম, আমি এইভাবে টোকা মারলাম। এখন আমি বল প্রয়োগ করছি, ধরা যাক এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। আমি যে টোকা মারলাম, আমি টোকা মারছি এক্স অক্ষ বরাবর, তালাও গেল এক্স অক্ষ বরাবর, তখন সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এফ এবং এস এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। আমি আবারও বলি, সাপোজ আমি টোকা মারলাম এক্স অক্ষ বরাবর, তালাটাও গেল এক্স অক্ষ বরাবর, সেই ক্ষেত্রে এফ এবং এস এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি। কিন্তু এমন একটা কেস হলো, আমি টোকা মারলাম এই বরাবর, কিন্তু এটা গেল হলো 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে চলে গেল। এই যে আমি টোকা মারছি এই বরাবর, কিন্তু তালাটা চলে গেল একটু অ্যাঙ্গেল করে, এটা কিন্তু উপরের দিকে না, এটা হলো এই সারফেসেই এদিকে চলে গেছে। তোমরা ওরকে ভাবতে পারো ভাইয়া এটা উপরের দিকে কিনা, না এটা উপরের দিকে না, উপরের দিকে হইলে MGH, এইটা হচ্ছে আনুভূমিক তলে। এই যে সূত্রটা, এই যে 30 ডিগ্রি, এটা কিন্তু উপরের দিকে না, এটা হচ্ছে এই যে এরকম, এই যে এইটা মনে করো এক্স অক্ষ আর এদিক দিয়ে মনে গেছে, বুঝছো? এটা আবার ভাববো না যে এরকম 30 ডিগ্রি, এরকম না, ওটা সূত্র হইলে MGH দিয়ে করতে হয়। আমার কথা ক্লিয়ার?
এখন তোমাদের মধ্যে অনেকেরই কনফিউশন থাকে যে ভাইয়া W is equal to mgx sin alpha, এটা কখন হয়? এটা তোমাদের অনেকে প্রশ্ন আছে ভাইয়া W equal to mgx sin alpha কখন হয়, আর W সমান সমান fs cos alpha এটা কখন হয়? আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। যদি একটা তলের মধ্যে বলা হয় এবং f আর s এর মধ্যবর্তী অ্যাঙ্গেলের কথা বলা হয়, তখন এই সূত্র কজের সূত্র কেন আসছে? কারণ ডট গুণফল। আমরা জানি কাজের বেসিক ইকুয়েশন হচ্ছে বল এবং বলের দিকে সরণ, তো বলের দিকে সরণ মানে উপাংশ না? তোমাদের আগে শিখেছি কোনো কিছু উপাংশ কেমনে বের করে, টাইনা নিয়ে আসে যে cos, এই যে বল এবং বলের দিকে সরণ। হ্যাঁ, এই বরাবর সরণ কত? s cos alpha না, তাই না? এই যে বল মানে f, এই যে f, হ্যাঁ, আর বলের দিকে সরণ কত? s cos alpha। এইটা হইতেছে বেসিক সূত্র। আর যদি বলো ভাইয়া তাহলে এইটা কি সূত্র? এটা হলো ওই যে খাড়া তল যদি থাকে এই যে এরকম, এটা হইতেছে কি এই সূত্র, এটা হচ্ছে এরকম। আজকের পর থেকে তোমাদের যাতে সাইন আর কস দিয়ে যাতে প্রবলেম না হয়, এটা অনেকেরই হয় সাইন কস নিয়ে প্রবলেম। ধরা যাক এটা হচ্ছে x, হ্যাঁ, এটা হচ্ছে আলফা, তাইলে h কত হবে? আমরা জানি সাগরের লবণ অনেক, তাহলে সাইন আলফা সমান সমান h/x। এখান থেকে তুমি পেয়ে যাবে। আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ পুরোপুরি? আমি একটু কনফার্ম হয়নি, তোমরা পুরোপুরি দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ, পুরোপুরি দেখতে পাচ্ছ। আচ্ছা, গুড। তাহলে আমরা কি বলতে পারি এই ক্ষেত্রে? h সমান সমান কি হবে? h সমান সমান x sin alpha হবে। তার মানে সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কাজ সমান সমান বিভব শক্তি হইতো। এই ক্ষেত্রে কিন্তু এই সূত্র না, এই ক্ষেত্রে এই সূত্র হবে না, কারণ এটা তো উপরের দিকে যাচ্ছে। উপরের দিকে হইলে তো বস্তু এটা বিভব শক্তি কাজটা করবে। তাহলে এই রকম চিত্রের ক্ষেত্রে তুমি কি করবা? h সমান সমান x sin alpha এভাবে ধরে আগাবা। আশা করি বুঝতে পারছো যে কিভাবে সলভটা করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা নেক্সট চলে যাই। আমরা নেক্সট অন্য একটা প্রবলেম সলভ করব। চলো। আচ্ছা, ডিউ 9-10 এই প্রবলেমটা আমাকে অনেকে দেখাইছিলা। ডিউ 9-10 যে রিবাউন্ডের যে ম্যাথটা অনেকেই আমাকে দেখাইছিলা, মানে তোমাদের মধ্যে না, আমাদের অন্য স্টুডেন্ট আর কি। আচ্ছা চল আমরা সলভ শুরু করি। এটা কাপড়টা কই রাখো। আচ্ছা, পেয়েছি। আমি এখন তোমাদের ডিউর একটা প্রবলেম সলভ করাবো রিবাউন্ডের। এটা খুব অনেকেরই প্রবলেম ক্রিয়েট হয় এমন একটা প্রবলেম। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আমরা 8:50 আগে একটা টাইপ শেষ করে ফেলতে পারছি। আই থিঙ্ক দ্যাটস গুড। আরো বেশি স্টুডেন্ট যুক্ত হওয়ার কথা, আজকে আরো বেশি স্টুডেন্ট যুক্ত হওয়ার কথা। আচ্ছা, তুমি একটু বলতো নিউটনের বলবিদ্যা তোমাদের কি খবর? তোমাদের যে আমি দিলাম, যে তোমরা অনেক প্রেশারের মধ্যে আছো। গতকালকে দেখলাম তোমরা পরীক্ষা দিলা, হ্যাঁ, অনেক ঝামেলা, মানে গতকালকে 2টা ক্লাস একসাথে পড়ে গেছিল, হ্যাঁ, একই দিনে। তো আমাকে একটু বলতো তোমাদের নিউটনের বলবিদ্যার কি খবর? তোমাদের নিউটনের বলবিদ্যার কি খবর ভাইয়ারা, একটু বলো। তোমাদের নিউটনের বলবিদ্যার কি খবর একটু বলো। একশত 30 জন কন্টিনিউয়াসলি যুক্ত আছো, গুড। আমি একটু জানতে চাচ্ছি তোমাদের নিউটনের বলবিদ্যার কি খবর। মানে সবাই ঠিক মতো পড়াটা এক্সাম দাও তো, যে হ্যাঁ ভাইয়া ঠিক মতো পড়ে তারপরে এক্সাম দিচ্ছি, এরকম টাইপ
দেখো কিন্তু যে আচ্ছা যদি আমি একটু কমেন্ট যদি একটু পড়ি, মোটামুটি অনেকে বলছে প্র্যাকটিস করা লাগবে। আচ্ছা যাই হোক, জানতাম এরকম অনেকেই বলবে যে ভাইয়া প্র্যাকটিস করা লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রিবাউন্ডের যে ম্যাথটা, চলো আমরা ওই ম্যাথটা করি। এটা এটা খুবই হচ্ছে বিখ্যাত একটা ম্যাথ। আমি নিজে নাম দিচ্ছি বিখ্যাত ম্যাথ। তো বিখ্যাত ম্যাথ বলতে বুঝাচ্ছি এই ম্যাথটা মানে মানে ডিউ প্রশ্ন অ্যানালাইসিস করছে ফিজিক্সের, কিন্তু এই ম্যাথটা কখনো সলভ করে না, এরকম মানুষ পাবা না। ঠিক আছে, মানে কিছু প্রশ্ন থাকে না, হ্যাঁ সে বিখ্যাত হয়ে গেছে সবাই সলভ করছে, এরকম একটা প্রশ্ন হলো এই চ্যাপ্টারের একটা ম্যাথ। তো প্রশ্ন চলো, এটা আসছে হচ্ছে ডিউ 9-10-এ। প্রশ্ন হচ্ছে যে একটি নল থেকে 2 মিটার পার সেকেন্ড বেগে পানি বের হয়ে একটি দেয়ালকে লম্বভাবে আঘাত করছে। একটি দেয়ালকে লম্বভাবে আঘাত করছে। নলের প্রস্থচ্ছেদ 0.03 মিটার স্কয়ার। আচ্ছা ধরা যাক পানি দেয়ালে রিবাউন্ড করছে না। দেয়ালের উপর পানি কি পরিমাণ বল প্রয়োগ করছে। এটা হতে গিয়ে আমাদের প্রশ্ন, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে হলো তোমাদের এটা অ্যাকচুয়ালি অবজেক্টিভে আসছে। আমি যদি অপশনগুলো লিখে দিই, 1000 নিউটন, অপশন বি হচ্ছে 300 নিউটন, অপশন সি হচ্ছে 120 নিউটন, আর অপশন ডি হচ্ছে 240 নিউটন। ওকে, তো তোমরা আগে এটা প্রশ্নটা একটু ভালো মতো বুঝো, লাস্ট একটা পার্ট বাকি আছে। কে বললা? আচ্ছা লাস্ট একটা পার্ট বাকি আছে, নিউটনও বলবিদ্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে আমরা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তো সর্বপ্রথম করে দেখো যে একটি নল থেকে, আমরা আগে এটা চিত্রটা আঁকার চেষ্টা করবো। হ্যাঁ আগে এটা আমরা চলো চিত্র আঁকি। তো একটি নল থেকে 2 মিটার পার সেকেন্ড বেগে পানি বের হয়ে একটি দেয়ালকে লম্বভাবে, এটা মনে করো একটা দেয়াল, ঠিক আছে, একটা দেয়াল, যে একটি নল থেকে 2 মিটার পার সেকেন্ড বেগে পানি বের হয়ে, এই মনে করো আমাদের নলটা, এই নল থেকে, এই যে নলের মুখ হচ্ছে এখান থেকে পানি বের হচ্ছে, ঠিক আছে, এই যে পানি বের হচ্ছে, লম্বভাবে আঘাত করছে। লম্ব মানে বুঝছে এই যে এটা যদি দেয়াল হয়ে থাকে পানি এইভাবে যাচ্ছে, আঘাত করছে। নলের প্রস্থচ্ছেদ, এই যে নল, এই নলের এটা কি এক একটা যদি আমি এইভাবে কাটি, এটা কি হবে? এক একটা বৃত্তের মতো তৈরি হবে না? তো বৃত্তের মতো যদি তৈরি হয়ে থাকে, এটা কি একটা ক্ষেত্রফল থাকবে, এ থাকবে, এর মানটা হবে 0.03। ধরা যাক পানি দেওয়ালে রিবাউন্ড করছে না। এই শব্দটাই তোমাদের সবচাইতে বেশি
মানে লাগবে আর কি, যে অ্যাকচুয়ালি পানি রিবাউন্ড করছে না, এটা মিনিং কি? রিবাউন্ড শব্দের অর্থ হলো প্রতিক্ষেপ। যদি তোমরা ডিকশনারি দেখো যে রিবাউন্ড, রিবাউন্ড মানে কি? প্রতিক্ষেপ, প্রতিক্ষেপ বা নিক্ষেপ যেটাই বলো না কেন, বলো যে ধরা যাক পানি দেওয়ালে রিবাউন্ড করছে না, দেওয়ালের উপর পানি কি পরিমাণ বল প্রয়োগ করতেছে, মানে এটার মিনিংটা হচ্ছে যে পানি এটার সাথে বাড়ি খাচ্ছে, বাড়ি খেয়ে আবার ব্যাক করতেছে না, মানে রিবাউন্ড করতেছে না, মানে কি? রিবাউন্ড শব্দের অর্থ হলো প্রতিক্ষেপ। তো এখানে ওর সাথে বাড়ি খাচ্ছে, বাড়ি খায় যে বিপরীত ব্যাক করে না, মানে আমি একটা বলকে আমি হচ্ছে দেয়ালে মারলাম, তো দেয়ালে মারলে দেয়ালে বাড়ি খেয়ে মনে করো বলটা আবার আমার কাছে ফিরে আসলো, এখানে এই ব্যাপারটা হচ্ছে না। এখানে হচ্ছে মনে করো পানি দেয়ালের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যেতেছে, পানি দেয়ালের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যেতেছে, এরকম। আমার কথা ক্লিয়ার? রিবাউন্ড করছে না মানে কি? রিবাউন্ড করছে না মানে হলো আমি যে বেগে নিক্ষেপ করলাম ওই বেগে দেয়ালে বাড়ি খেয়ে পানি পড়ে গেল, ওই বেগে দেয়ালে বাড়ি খেয়ে পানি পড়ে গেল, এরকম। ওকে, তো এখন বলতে হবে যে ভাইয়া এটা কিভাবে করব, কি মান দিচ্ছে, খালি বেগ দিচ্ছে আর এ দিচ্ছে, এটা মানে এই প্রশ্নটা যেই বছর আসছিল ওই বছর অনেকে এটা পারে নাই, অনেকে পারে নাই। খুব মানে চিন্তা করতে একটু ঝামেলা আর কি এই প্রশ্নটা। তো কারণ শুধুমাত্র ভি আর এ দিয়ে কিন্তু এটা সলভ করা সম্ভব না, কারণ আমরা এফ বের করব। হ্যাঁ, আমরা জানি হলো ভি এর মান 2 আর এ এর মান 0.03। তোমরাই বলো এফ ভি আর এ এর মধ্যে কোনো সম্পর্ক আছে? মানে শুধু এই দুইটা দিয়ে কি এফ বের করা সম্ভব? সম্ভব না। কিন্তু আমরা যদি এই থিওরি যদি অ্যাপ্লাই করি, জে ইজ ইকুয়াল টু এফ টি, বা এখান থেকে আমরা কি লিখতে পারি? এফ ইজ ইকুয়াল টু কত? জে বাই টি। এখন জে মানে কি? জে মানে তোমরা জানো ভরবেগের পরিবর্তন। হ্যাঁ, উপরে যে জেটা আছে এটাকে আমরা কি লিখতে পারি? ভরবেগের পরিবর্তন লিখতে পারি, এরকম টাইপের। এখন যদি আমরা ভরবেগের পরিবর্তনটা লিখি তাহলে কি ঘটনা আমরা হবে? এখানে এমটা আমাদের দরকার। এখানে এমটা আসলে কি? এমটা হচ্ছে আমাদের ভর। এমটা কি? এমটা হবে কি আমাদের ভর। আর এমটা ভর হচ্ছে কার ভর? পানির ভর। এখন পানির ভর তো আমরা জানি না, কিন্তু ভরের আমরা সূত্র জানি, এম ইজ ইকুয়াল টু রো ভি, তাই না? ঘনত্ব ইনটু আয়তন। তাহলে আমরা এখানটা কি লিখতে পারি? এম এর জায়গায় কি লিখতে পারি? রো ইনটু ভি। ওকে, আচ্ছা, এবার এই পাশটাতে আসো। এইখানটাতে যখন বাড়ি খাচ্ছে, খেয়াল করে দেখো, পানি রিবাউন্ড করা, আমরা জানি যে ইউটা হচ্ছে গিয়ে এই বাড়ি খাওয়া, সংঘর্ষ। এখানে একটা সংঘর্ষ হবে, সংঘর্ষটা হবে কার সাথে? কার? পানির সাথে দেওয়ালের। পানিটা যখন দেওয়ালে বাড়ি খাচ্ছে তখন তখন বাড়ি খাওয়ার আগের যে বেগটা সেটা হইতেছে গিয়ে আদি বেগ, বাড়ি খাওয়ার আগের যে বেগটা সেটা হইতেছে গিয়ে আদি বেগ। ঠিক আছে, আদি বেগকে আমরা ইউ বলে থাকি। হ্যাঁ, আর ভিটা হইতেছে গিয়ে শেষ বেগ। তো বইলেই দিছে যে এটা কোনো রিবাউন্ড করতেছে না, রিবাউন্ড করতেছে না, এটার মানে কি? এটার মানে হলো শেষ বেগ 0। আমার কথা ক্লিয়ার? আমার সামনে এখন পাইপ থাকলে বুঝাইতে পারতাম। মনে করে এইটা দেয়াল, আমি এখান থেকে পাইপ মারতেছি, পানি এখানে বাড়ি খাচ্ছে, তো বাড়ি যে খাচ্ছে এটা একটা সংঘর্ষ। তো সংঘর্ষের আগে বেগটা কত? সংঘর্ষের আগে তার একটা বেগ আছে, আদি বেগ আছে, তাই না? এই যে এটাই তো 2, এটা হচ্ছে ইউ এর মান, এটা ইউ এর মান। তাহলে আমরা ইউ এর মানটা আমরা জানি, কিন্তু আমাদের ভি এর মানটা কিন্তু 0। বলতে পার ভাইয়া কেন 0? কারণ এখানে যে বাড়ি খাচ্ছে, বাড়ি খায় তো রিবাউন্ড করতেছে না। এই যে রিবাউন্ড করতেছে না, রিবাউন্ড করতেছে না মানে কি? বাড়ি খেয়ে আর কোনো বেগে ফিরে আসতেছে না, এটা অটোমেটিক করে যেতেছে আর কি, মানে বেগটা শূন্য হয়ে গেছে। আমার কথা ক্লিয়ার? দেয়ালে বাড়ি খেয়ে পানিটা ব্যাক করতেছে না, রিবাউন্ড করতেছে না, মানে হলো ব্যাক করতেছে না, জাস্ট পানিটা নিচে পড়ে গেল। তাহলে আমাদের শেষ বেগের মান কত? 0 হবে। আশা করি এখন বুঝছো। তার মানে ভি এর মানটা হবে আমাদের 0। আর এই এম থেকে রবিটা আসছে, এম থেকে রবিটা আসছে, তাইলে ভি এর মান হয়ে যাচ্ছে 0 আর ইউ এর মান তো হচ্ছে 2। এটা আমরা বসাই দিব আর নিচে নিতেছে টাইম টি। ওকে, আচ্ছা, এখন আগে আমাকে বলো এতটুকু বুঝছো কিনা? তোমরা একটু কমেন্টে জানাও। এই অঙ্কটা একটু প্যাচ আছে দেখে আমি এইভাবে বুঝাচ্ছি তোমাদের। আচ্ছা, অনেকে বলতেছে পানকৌড়ি প্রশ্ন ব্যাংকে এটা শর্টকাট দিয়ে দিচ্ছে ভাইয়া। এমন হইতে পারে, এটা শর্টকাট তো বানানো যাবে, নিজে নিজে শর্টকাট বানানো যাবে। এখন বিটা আসলে কি? বিটা হইতেছে আমাদের আয়তন, এই যে পানির আয়তন। তো এটা যেহেতু একটা সিলিন্ডারের মধ্যে দিয়ে আসতেছে, রো এর আমরা জানি সিলিন্ডার আয়তনটা আমরা কি বলতে? পাই আর স্কোয়ার
এল বলতে পারি, তাই না? এই যে বি এর সূত্র কি পাই আর স্কয়ার এল। এখন পাই আর স্কয়ার এল যে কথা, আর এ ইনটু এল একই কথা না? এই যে বি বি পাই আর স্কয়ার এল, এখানে পাই আর স্কয়ার মানে তো হচ্ছে এ, তাহলে আমরা এখানটা লিখলাম এই যে বি এর জায়গায় এ এল লিখলাম, ঠিক আছে? আর ওইখানটাতে মাইনাস ইউ আছে, মাইনাস যদি আগে লিখে ফেলি এখানে ইউ হবে ডিভাইডেড বাই টি হবে। ওকে, এখন খেয়াল করে দেখো যে এল ডিভাইডেড বাই টি, এইটা কি আমার বেগ না? এল ডিভাইডেড বাই টি মানে কি? এই যে দেখো এই যে এখান থেকে এতটুকু হইতেছে গিয়ে আমাদের যে নলটা ছিল, নলটার দৈর্ঘ্য, আর এত দূরত্ব অতিক্রম করতে যে টাইম লাগছে সেটা কি, সেটাই হইতেছে তোমার ওই টি। তাহলে এল বাই টি আমরা জানি এস ইকুয়াল টু ভিটি বা ভি ইকুয়াল টু কি এস বাই টি, এই যে এস বাই টি, তার মানে এইটাও তো এই ইউ, তাই না? তাহলে এইটাকেও আমরা ইউ বলতে পারতেছি। তোমরা কি বুঝতে পারতেছো যে এইটাকেও আমরা ইউ বলতে পারতেছি? তোমরা কে কে বুঝতেছো একটু জানাও কমেন্টে। আচ্ছা দেখলাম মোটামুটি অনেকে বুঝতেছো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এখন খেয়াল করে দেখো এই যে এল বাই টি কে আমরা কি বলতে পারি? বেগ বলতে পারি। তাহলে আমাদের অঙ্ক তো শেষ, মাইনাস রো হবে, এই যে মাইনাস রো, তারপর এ হবে, আর হচ্ছে এইটা হচ্ছে কি ইউ, এটা হচ্ছে কি ইউ, তাহলে ইউ স্কয়ার, এটাই আনসার। তাহলে আমরা রো এর মান কত 1000 ইনটু এর মান কত 0.03 আর ইনটু ইউ স্কয়ার মানে কত 2 স্কয়ার হবে, 2 স্কয়ার, ঠিক আছে? এইটাই হবে আমাদের আনসার। তো তোমরা এখন আমাকে কমেন্টে জানাও বুঝছো কিনা, তোমরা এখন কমেন্টে জানাও এটা বুঝতে পারছো কিনা। এটা তোমরা ক্যালকুলেট করলে 120 নিউটন তোমরা পেয়ে যাবা। 120 নিউটন মানে হচ্ছে এইটা। তোমরা আমাকে বলো, এখন বলবো ভাইয়া তাহলে মাইনাসটা আমি কি করব? মাইনাসটা নিয়ে আমি কি করব? খুব সিম্পল একটা ব্যাখ্যা। তুমি মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে বলটা আমার যে আদিবেগটা ছিল ওই আদিবেগের বিপরীত দিকে, বলটা হচ্ছে বিপরীত দিকে, মানে আমি হচ্ছে কোন দিকটা পজিটিভ ধরছিলাম, আমি এই যে খেয়াল করে দেখো যে আমার এখানটা কি ছিল, এই যে ভি মাইনাস ইউ, এই যে খেয়াল করে দেখো ভি মাইনাস ইউ যখন আমি করছিলাম এই যে এই বরাবর, এখানকার ছিল আমাদের আদিবেগ, আর এটা যখন ব্যাক করছিলাম সেটা হচ্ছে আমাদের শেষ বেগ। হ্যাঁ, তার মানে আমি দেখতে পাচ্ছ তো এই বরাবরকে আমি পজিটিভ ধরছিলাম, তাহলে আমার এই বরাবর নেগেটিভ, এর মিনিং কি? একটু আগে দেখলাম মনে হয় ইয়ার কোশ্চেন করছিস লাবিব মনে কোশ্চেন করছিস নিউটনের তৃতীয় সূত্র, তো তাইলে মনে হয় ভায়োলেন্ট হলো না? ভাই ভায়োলেন্ট হয় নাই, নিউটন তৃতীয় সূত্র ভায়োলেন্ট হয় নাই। আমি মানে তোদের কাছে কি মনে হয়, মানে লাবিবকে বলতেছি আর কি, যে আমি কোন একটা বস্তুকে যেই দিকে নিক্ষেপ করলাম তার সরণ কি তার বিপরীত দিকে হইতে হবে? এক্সাক্ট বিপরীত দিকে কি হইতে হবে? নিউটনের তৃতীয় সূত্র কি বলছে? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এটার মিনিংটা আসলে কি? আমি যদি পানিকে যদি এখানটাতে মারি, পানিটা যদি এখানে বাড়ি খেয়ে যদি নিচে চলে যায়, এটা কি নিউটনের তৃতীয় সূত্র কি ভায়োলেন্ট করছেন? না, ভায়োলেন্ট করে নাই। কেন করে নাই সেটা আমি একটু বলি। আমি যে এই বরাবর পানিটা এখানটাতে ফেললাম, তার মানে কি এই বরাবর আমার একটা বেগ আছে, এবং এই বরাবর বেগ আছে মানে কি আমার একটা গতিশক্তি আছে। হ্যাঁ, তাহলে গতিশক্তি এই বরাবর। এখন কোন ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে গতিশক্তি সবসময় কি গতিশক্তিতে কনভার্ট হতে হবে? কেন? অনুশক্তি কনভার্ট হলে সমস্যা কি? অনুশক্তি কনভার্ট হলে তো কোনো সমস্যা নাই। দ্যাট ইজ দ্য পয়েন্ট। পানিটা যখন এই দেয়ালের সাথে বাড়ি খাবে তখন এখানে একটা সাউন্ড ক্রিয়েট হবে, ওইখানে শব্দ শক্তি উৎপন্ন হবে। ওই শব্দ শক্তিটা হচ্ছে আমাদের গতিশক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত হবে, গতিশক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত হবে। মানে এখানে যখন একটা বাড়ি খাবে তখন গতিশক্তি থেকে শব্দ শক্তি রূপান্তরিত হওয়ার ফলে এটা একটা গেল। আরেকটা হচ্ছে হিট প্রডিউস হবে, ওইখানটাতে একটু গরম হয়ে যাবে, জায়গাটা একটু গরম হয়ে যাবে, তার মানে কি আবার তাপ শক্তি উৎপন্ন হবে। এই শব্দ শক্তি, তাপ শক্তি পুরাটা কি গতিশক্তি থেকে আস্তে আস্তে আইসা পানিটা পরে নিচের দিকে চলে গেল। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা দাঁড়াচ্ছে যে তুমি যতটুকু শক্তি দিবা ঠিক তার সমানই শক্তি কিন্তু তুমি আবার ব্যাক পাবা। হ্যাঁ, আমাদের ক্লিয়ার? মানে নিউটন তৃতীয় সূত্র তো এইটাই, যে মানে মেইনলি শক্তি দিয়ে ব্যাখ্যা করা উচিত। তুমি যত শক্তি দিয়ে, এই যে আমি যত শক্তি দিয়ে এখানে বাড়ি মারছি বোর্ডে, ঠিক বোর্ড আমাকে তত তার বিপরীত শক্তি দিয়ে বাড়ি মারছে। এই জিনিসটা তোমরা সবসময় শক্তি দিয়ে ব্যাখ্যাটা দিবা। তোমরা যদি স্মরণ দিয়ে ব্যাখ্যা দিতে যাও ঝামেলা পড়বো ওইখানটাতেই। কোনো সবসময় তো স্মরণ তো বিপরীত দিকে নাও হইতে পারে। আমার কথা ক্লিয়ার?
সো এটার আনসারটা ইজিলি হয়ে গেল 120 নিউটন। এখন অনেকে বলবে ভাই এটা আপনি ক্যালকুলেশন কেমনে করছেন, পিডিএফ থেকে দেখা দেখা লিখছেন? খেয়াল করে, এটা খুবই সিম্পল ক্যালকুলেশন। এই যে চাইল্ডের লাগে 0.03, আগে এটার সাথে এটা গুণ করবা। তোমাদের ক্যালকুলেশন হ্যাকস এর একটা ভিডিও আমি দিব আজকে, তাইলে বুঝা ফেলবা। 1000 এর সাথে যদি আমরা 0.03 যদি আমরা গুণ করি কি হয় বলো তো? 1000 এর লগে 0.03, 0.03 মানে কি 3 × 10⁻²। এই যে 3 × 10⁻², আর 1000 মানে কি 10⁻3। তাহলে এই পাওয়ার যদি ক্যালকুলেট করো 10⁻1 হয়, 3 × 10⁻1 মানে কত? 30। তাহলে 30 এর লগে কত 4 গুণ করলে কত হয়? 120 হয়। আশা করি তোমরা এটা ইজিলি বুঝে ফেলছো। আমি তোমাদের কমেন্টে সবার কমেন্ট চাই, আজকে সবার কমেন্ট চাই এই অঙ্কটা বুঝছো কিনা। আমি চাই না একটা পাবলিকও যাতে এই অঙ্ক না বুঝা থাকে, ঠিক আছে? মানে এটা দারুণ ম্যাথ লিখতে পারো। আমি নরমালি তোমাদের ম্যাথগুলোতে ডিএম লিখি। তোমরা যারা নতুন আজকে প্রথম আমার ক্লাস করতেছো তারা বুঝতেছো না, বাট আমি কিন্তু স্পেশাল ম্যাথগুলোতে আচ্ছা আশা করি তোমরা এই ম্যাথগুলোতে বুঝে ফেলছো। ওকে, এখন খেয়াল করে দেখো, এই যে একজন মনে প্রশ্ন করছো যে ইউ এর আগে মাইনাস কই। ভাই আমি তো হচ্ছে খাড়া এই দিকটা পজিটিভ ধরছি, এই যে এই দিকটা পজিটিভ ধরছি, তো এখানটাতে ভি মাইনাস ইউ ছিল। এই যে ইউ এর আগে মাইনাস আছে, তো এই যে এখানটাতে মাইনাসের সামনে দিয়ে দিলাম, এই যে মাইনাসের সামনে দিয়ে দিলাম। তাহলে আমার যে আনসারটা আসবে, এই আনসারটা নেগেটিভ বের হবে। আমি ফার্স্টে বলে দিচ্ছি আনসার নেগেটিভ। আনসার নেগেটিভ মানে কি? বলটা তার বিপরীত দিকে ক্রিয়াশীল। হ্যাঁ, রিয়েল লাইফ এক্সাম্পল বুঝছো তো? আমি এখান থেকে পানি মারতেছি, এটার সাথে বাড়ি খেলো, বাড়ি খেয়ে পানি এমনি নিচে পড়ে গেল, কিন্তু বলটা তার বিপরীত দিকে। আমি যেদিকে মারতেছি বলটা তার বিপরীত দিকে। কেন? এফ এর মান নেগেটিভ আসছে এর জন্য। আচ্ছা গুড, তোমরা সবাই বুঝে গেছো, ধন্যবাদ। আমরা হচ্ছে এখন তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যেতে পারি। আচ্ছা, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারছো যে কখন কজ হয় কখন সাইন হয়। এই রিলেটেড আমার শেষ, আমি এই রিলেটেড করাবো না, যে কখন কজ হয় কখন সাইন হয় এই রিলেটেড আমাদের শেষ। আচ্ছা, আমরা চলো এখন তাহলে নেক্সট টাইপে চলে যেতে পারি। আমরা এখন প্যারেকের কিছু ম্যাথ করব। প্যারেক টাইপ হইতেছে যে প্যারেক রিলেটেড। আমরা যে ম্যাথটা করব, এই ম্যাথটা হচ্ছে 148 পেজ, 148 পেজের 30 নম্বর ম্যাথটা। পাঁচ কেজি ভরের একটি বস্তু 5 মিটার উঁচু থেকে একটি প্যারেকের উপর পড়লে প্যারেকটি মাটির ভিতরে 10 সেন্টিমিটার ঢুকে যায়। প্রশ্ন হচ্ছে মাটির গড় প্রতিরোধ বল কত? মাটির গড় প্রতিরোধ বল কত? আচ্ছা, এখানে অপশনগুলো যদি আমরা দেখি, 2500 নিউটন, 2499 নিউটন, অর্থাৎ মানগুলো হচ্ছে খুব কাছাকাছি, 1250 নিউটন এবং লাস্টেরটা হচ্ছে 1249 নিউটন। এখন সর্বপ্রথম হলো চলো আমরা একটু চিত্রটা বোঝার চেষ্টা করি। 5 কেজি ভরের একটা বস্তু যখন 5 মিটার উপর থেকে পড়ে যেতেছে, হ্যাঁ, এই যে এখানটাতে বস্তুটা পড়ে যেতেছে, এইখানটাতে একটা পেরেক আছে, এই যে এখানটাতে একটা পেরেক, এই হলো একটা পেরেক, এখানটা একটা পেরেক আছে। পেরেকের উপর পড়লে এই যে এই বস্তুটা কি হবে? এখানটাতে পড়বে, এখানটাতে মাটি, হ্যাঁ। তো তোমরা জানো এটা কি হবে? এই মাটি ভিতরে আরো ঢুকা যাবে, এই পেরেকটা আরো ভিতরে ঢুকা যাবে। এই যে এতটুকু হইতেছে তোমার উচ্চতা h,
এতটুকু উচ্চতা h, আর এতটুকু উচ্চতাকে আমরা কি ধরলাম, আমরা মনে মনে x ধরলাম। এই x এর ভ্যালুটা দিয়ে দিছি 10 সেন্টিমিটার। খুব সিম্পল, তোমরা রিয়েল লাইফ एग्जांपल দিয়ে বলতে পারো, একটা বস্তুকে আমি ছেড়ে দিলাম, এটা কি হবে, আমাদের যে ভূমিতে আছে, ভূমিতে একটা পেরেক ছিল। এখন পেরেক তো খুব চুক্ষা একটা জিনিস, তো যখন একটা বস্তু পড়বে, পেরেকটা কি আরো মাটির ভিতরে ঢোকা যাবে, তো যত উপর থেকে পেরেকের আগ পর্যন্ত পড়ছে সেটা হলো h, আর পেরেকটা যে মাটির নিচে আরো ঢোকা যাবে সেটা হলো x। ক্লিয়ার? তার মানে এইখান থেকে এতটুকু হবে গিয়ে h, আর এখান থেকে এতটুকু হবে গিয়ে x। আচ্ছা, তো প্রশ্ন কি চাইছে, মাটির গড় প্রতিরোধ বল। এখন মাটিতে যে বাড়িটা খাইছে, মাটি কি উপরের দিকে একটা বল প্রয়োগ করছিল না, মাটি উপরের দিকে একটা বল প্রয়োগ করছিল না, সেই ভ্যালুটা আমাদের লাগবে। তো আমরা সর্বপ্রথম এখানটা দেখার চেষ্টা করব যে বস্তুটা পড়তেছে, এই বস্তুটার টোটাল বিভব শক্তি কত, এই বস্তুটার টোটাল বিভব শক্তিটা কত। আমরা এইভাবে লিখব, বস্তুর মোট বিভব শক্তি, মোট বিভব শক্তি সমান সমান মাটি দ্বারা ঊর্ধ্বমুখী কৃত কাজ, ঊর্ধ্বমুখী কৃত কাজ। এটা এটা আমরা এখানে বাংলায় লিখছি, পরীক্ষায় এত বাংলা লেখা কোনো প্রয়োজন নেই, আমি তোমাদের বোঝার জন্য বলতেছি যে একটা বস্তু যে আমি উপর থেকে ফেলে দিলাম, এটা যে পড়লো, এটা পড়বে যে এটা কতখানি কিসের উপর ডিপেন্ডেন্ট, এটা তার বিভব শক্তির উপর ডিপেন্ডেন্ট। এখন এখানে যে বিভব শক্তি যে উচ্চতা, আমরা জানি বিভব শক্তির সূত্র কি mg ইনটু উচ্চতা। এখানে উচ্চতাটা আসলে কত, h x নাকি h প্লাস x, h প্লাস x হবে। এটার কারণটা কি খেয়াল করে দেখো, বস্তুর যে মোট বিভব শক্তিটা, যে অ্যাকচুয়ালি এখানে এতটুকু হলো mgh, আর এখান থেকে এতটুকু হলো mgx। এই mgx কই থেকে আসছে, আকাশ থেকে চলে আসছে। mgx টা প্রোভাইড করছে কে, এটাই তো একটু বোঝার চেষ্টা করো। এই mgx টা কে প্রোভাইড করছে, mgh প্রোভাইড করছে না, mgh কি বস্তু থেকে আসছে না। তাহলে আমরা কি বলতে পারি, বস্তুর মোট বিভব শক্তি আমরা কি বলতে পারি, mgh প্লাস mgx, এটা হলো যে মোট বিভব শক্তি। আর মাটি দ্বারা ঊর্ধ্বমুখী কৃত কাজ, মাটি যে কাজটা করতেছে, এই যে মাটির সাথে তো h এর কোনো রিলেশন নাই, তাই না, মাটির সাথে x এর রিলেশন। কারণ এই যে এখান থেকে এতটুকু যে গাইথা গেছে, ভিতরে যে গাইথা গেছে, এটা কতটুকু গাচ্ছে, শুধু x পরিমাণ গাচ্ছে না। তাইলে কাজ, মাটি যে কাজ করছে, কাজের সূত্র কি, বল ইনটু সরণ। তাহলে মাটি যে ঊর্ধ্বমুখী কাজটা করছে সেটা কি হবে, ঊর্ধ্বমুখী প্রতিরোধকারী বল, ঊর্ধ্বমুখী প্রতিরোধকারী বল F ইনটু যে যতটুকু মাটির মধ্যে যতটুকু গাইথা গেছে মানে x। তাহলে মাটি যখন বলবে তখন শুধু x, বস্তু যখন বলবে তখন h প্লাস x। এখন বলতে h প্লাস x একটা কই থেকে পাইলাম, এই যে mg কমন নাম, h প্লাস x দিতে থাকে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে mg ইনটু h প্লাস x সমান সমান fx। তাহলে শর্টকাট কি, f ইজ ইকুয়াল টু mg ইনটু h প্লাস x ডিভাইডেড বাই x। শেষ। তোমরা এটা শর্টকাট হিসেবে মুখস্থ রাখবা, ঠিক আছে। পরীক্ষা হলো অবজেক্টিভের জন্য তো আমরা এত সময় পাবো না, আমরা কি করব, এটা শর্টকাট হিসেবে মুখস্থ রাখবো। উপরে হবে mg ইনটু মোট দূরত্ব, আর নিচে হবে যতটুকু গাইথা গেছে। আমি একটু তোমাদের কমেন্ট পড়ি, দেখি কোনো কমেন্ট আছে কিনা। আচ্ছা, fx টা বুঝো নাই, একজন বলতেছো যে fx টা বুঝো নাই। আচ্ছা, আমি fx টা একটু আরেকবার বলি। হ্যাঁ, fx টা কিভাবে হলো খেয়াল করে দেখো। fx টা কিভাবে হলো, যে বস্তুর মোট বিভব শক্তি, এইখানে রিয়েল লাইফ एग्जांपल আমরা চিন্তা করি। ধরা যাক এই বস্তুটা এখানে হলো মাটি, আমি একটা বস্তুকে এভাবে ছেড়ে দিলাম। হ্যাঁ, এখানে কি প্যারেক ছিল, তো প্যারেকের সাথে বাড়ি খেলো, বস্তুটা যখন প্যারেকে বাড়ি খেলো, তার তার ওই যে যতটুকু বাড়ি খেলো তার আগ পর্যন্ত বিভব শক্তি কত, mgh। এই যে আগ পর্যন্ত বিভব শক্তি হলো mgh, এই যে এখান থেকে এতটুকু। হ্যাঁ, আবার এই mgh কি বানাইছে, mgx কে এনার্জি প্রোভাইড করছে না, মানে প্যারেকটার উপর বস্তুটা পড়ছে দেখেই তো প্যারেকটা নিচের দিকে গেছে, তাই না। তার মানে mgx যেটা, এই যে এখানে আমরা কি mgx লিখছি, এটা প্রোভাইড করছে কে, mgh। তাহলে দুটো কি যোগ হবে, এই যে mgh প্লাস mgx। এখন তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে ভাই এইটা আসলে
কার সমান হবে? নিউটনের তৃতীয় সূত্র কি বলছে? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এই যে আমি mgh প্লাস mgx লিখছি, এটা কি বস্তুর না? তার মানে ভূমিতে যে বাড়িটা খাইছে, তো ভূমি তো আবার বিপরীত দিকে একটা বল প্রয়োগ করবে, ওইটাই F। ভূমি বিপরীত দিকে যে বাধাটা প্রয়োগ করবে সেটাই হলো F। হ্যাঁ, এখন আমরা জানি শক্তির বা কাজের সূত্রটা কি? বল ইনটু সরণ। এই যে বল ইনটু সরণ। এখন বলতে পারবেন ভাইয়া সরণ আপনি কেন x লিখলেন, কেন আপনি h প্লাস x লিখলেন না? আরে ভাই h তো জীবনও হবে না, কারণ কি? h তো বস্তুর জন্য। h কি মাটির জন্য, ভূমির জন্য না? ভূমির জন্য তো শুধু x। এই যে ভূমির জন্য শুধু x, তার মানে ভূমির জন্য ঊর্ধ্বমুখী বলটা হচ্ছে F এবং ভূমির জন্য অতিক্রান্ত সরণটা হচ্ছে x, এর জন্য Fx হয়েছে। আশা করি এখন তোমাদের এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আমি হচ্ছে নেক্সট ম্যাথটায় চলে যাই। নেক্সট টাইপে আমরা এখন চলে যাই। স্প্রিং সংক্রান্ত টাইপের নাম হচ্ছে স্প্রিং সংক্রান্ত। তো আমরা যে ম্যাথটা করব সেটা হলো বইয়ের 149 পেজের প্রবলেম 1, এটা আমরা এখন সলভ করব। তো প্রশ্ন হচ্ছে যে 80 নিউটন পার মিটার বল ধ্রুবকের একটি স্প্রিংকে 3 সেন্টিমিটার সংকুচিত করা হলো। তারপরে কি বলছে? পূর্বের অবস্থায় আনতে হলো। পূর্বের অবস্থায় আনতে স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত? ঠিক আছে, এটা হইতেছে আমাদের প্রশ্ন। স্প্রিং বল দ্বারা আমাদের কৃত কাজের ভ্যালুটা জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, তো আমরা আগে চলো চিত্রটা বোঝার চেষ্টা করি যে এটা কি বল ধ্রুবক কে এর মান হচ্ছে 80। তারপর কি বলে একটি স্প্রিং কে, এই যে ধরা যাক এই যে এইটা হচ্ছে আমাদের স্প্রিং। হ্যাঁ, এই হলো আমাদের স্প্রিং। এটাকে আমি সংকুচিত করলাম। এটা মানে হচ্ছে আগে এরকম ছিল, সংকুচিত করা মানে কি এটা এখন এরকম হয়ে যাবে, এই যে এরকম টাইপ হয়ে যাবে। ক্লিয়ার? এখন এরকম টাইপ হয়ে গেল। তো কোনো কিছু সংকুচিত করা মানে কি খেয়াল করে দেখো। সংকুচিত করা মানে কি? সেটা দৈর্ঘ্যটা ছোট হয়ে যাওয়া। আচ্ছা, ধ্রুবক একটি স্প্রিংকে 3 সেন্টিমিটার সংকুচিত করা হলো পূর্বের অবস্থায় আনতে। পূর্বের অবস্থায় মানে কি? এইটা হচ্ছে সংকুচিত, তো পূর্বের অবস্থা মানে কি? আবার আগেরটাতে ব্যাক করা না? পূর্বের অবস্থা মানে কি? আবার আগেরটাতে ব্যাক করা। পূর্বের অবস্থায় আনতে স্প্রিং বল দ্বারা কৃত কাজটা কত সেইটা আমাদের জানতে চাওয়া হয়েছে। খেয়াল করে দেখো, সরণগুলো নিয়ে যদি আমরা একটুখানি অ্যানালাইসিস করি, আমরা কি বলতে পারি যে ধরা যাক এই দিকটা হচ্ছে আমরা পজিটিভ ধরলাম, এই দিকটাকে আমরা পজিটিভ ধরলাম। আমার কথা শোনো, একদিকে পজিটিভ ধরলেই হয়েছে। ধরা যাক আমি এই দিকটা একটা পজিটিভ ধরলাম, তার মানে ওর যে আদি সরণ কোনটা? প্রথম, এটা হলো কি প্রথম ঘটনা না? ফার্স্টে মানে আমি চাপাইছি, পরে ছেড়ে দিছি, এটা আবার কি আগের মতো হয়ে যাবে না? এখন আদি সরণটা কি নেগেটিভ না? আমি এই দিকটা পজিটিভ ধরছি, তাহলে আমি যখন চাপাবো তার মানে কি আমি এই দিকে বল প্রয়োগ করতেছি, তাহলে আমার কি হবে? আদি সরণটা হবে নেগেটিভ। আদি সরণ xi, এই ভ্যালুটা হবে কত? নেগেটিভ। এই 3 সেন্টিমিটার মানে কত? 3 × 10⁻², ঠিক কিনা? আচ্ছা, এরপর শেষ সরণ তো বা xf, তো আমি যখন এটাকে আবার ছেড়ে দিব, এটা কি আবার আগের মতো এসে পড়বে।
আগের মতো এসে পড়লে কি এখন আর কোনো স্মরণ হয়েছে? আগের মতোই তো আছে। এটার ডিফারেন্স কত? 0 না? সেটা আগের মতো এসে পড়ছে, আগের মতো এসে পড়লে স্মরণ কত? 0 না? আমি যদি এখান থেকে পুরো কুমিল্লা টু চট্টগ্রাম ঘুরে টুরে আবার ঢাকায় আসি, আমার স্মরণ কত? 0ই তো হবে। তাহলে আমরা কি লিখতে হবে? x এর মান হলো 0। আচ্ছা, এখন এখানে একটা নেগেটিভ দিতে হবে। আমি একটু আগে বলছি আদি সরণটা নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে? আমি এই বরাবরটা পজিটিভ ধরছি, তাহলে এই বরাবরটা হবে আমার নেগেটিভ। তুমি যদি বলো ভাই এত এমনি না, আপনি উল্টা কাম করেন, আপনি এই বরাবরে পজিটিভ ধরেন, একই সেম আনসার বের হবে। তাহলে আমাদেরকে যদি বলা হয় যে কৃত কাজ, তো কৃত কাজের ক্ষেত্রে আমরা শক্তিটা এভাবে বলতে পারি যে স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং দ্বারা কৃত কাজ সমান সমান হাফ কে হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, এটা হচ্ছে তোমার মেইন সূত্র। হাফ কে এক্স স্কোয়ার এটা হচ্ছে মেইন সূত্র, মাইনাস হাফ কে এক্স আই স্কোয়ার। তো এইখানটাতে এই ভ্যালুটা হবে 0, এই যে এক্স এর মানটা 0 হওয়ার কারণে এটা 0 হয়ে গেছে। মাইনাস হাফ কে এখানে এক্স আই এর ভ্যালুটা কত? -3 ইন্টু 10 টু দ্য পাওয়ার -2 এর হোল স্কোয়ার। এরপর তোমরা এটা ক্যালকুলেটরে বসাবা, আচ্ছা সরি ক্যালকুলেটর বলে মাথায় করবা। কে এর মান কোনটা? কে এর মান হচ্ছে কি 80। তাহলে কে এর মান যদি 80 হয়, এখানে আমরা 80 বসাবো। হ্যাঁ, তাহলে এবার চলো আমরা ক্যালকুলেশন করি। 80 সাথে 2 কাটাকাটি যাবে, 80 সাথে 2 কাটাকাটি গেলে 40 হয়। আচ্ছা, এখানে তাহলে 40 আর এখানে আবার 3 আছে, 40 এর সাথে যদি আমরা আবার 3 গুণ করি 120 হয়। ঠিক আছে, আবার 10 টু দ্য পাওয়ার -4 হচ্ছে। এখানে কাহিনীটা কি যে স্কোয়ারটা থাকার কারণে তোমাকে স্কোয়ারটা আগে করে নিলে ভালো হয়, স্কোয়ারটা আগে করে নিলে ভালো হয়। মানে ব্যাপারটা হলো এরকম, এটা তো 40 হইলই, হ্যাঁ এটা তো 40 হইলই। তুমি কি নিচে দেখতে পাচ্ছ? আমার মাঝে মধ্যে মনে হয় অকওয়ার্ড লাগে যে নিচে আসলে দেখা যাচ্ছে কিনা। নিচে কি তোমরা দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা, যারা বলতেছো এক কথা বারবার শোনা যায়, এটা ফেসবুকের একটা বাগ। সেটা হচ্ছে যে তোমরা মানে ভিডিওটা 2 বার প্লে হয়ে যায়। যাদের এক কথা বারবার শোনা যায় তারা বের হয়ে যাও এখান থেকে। মানে বের হওয়া বলতে বুঝাচ্ছি, আবার ঢুকো, ব্যাক করে আবার ঢুকো। এক কথা বারবার শোনা গেলে সেটা হলো 2 বার প্লে হয়ে যাও আর কি ভিডিও। নিচে দেখতে পাচ্ছ? আমার মাঝে মধ্যে মনে হয় অকওয়ার্ড লাগে যে নিচে আসলে দেখা যাচ্ছে কিনা। নিচে কি তোমরা দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা, সাউন্ডে কি প্রবলেম হচ্ছে? তোমরা তো এতক্ষণ ধরে এই একটু বলো সাউন্ড কি প্রবলেম হচ্ছে কিনা? আচ্ছা, যারা বলতেছো এক কথা বারবার শোনা যায়, এটা ফেসবুক। আমাকে একটু আগে ভাই প্রবলেমের কথা একটু বলো, যে শুনতে প্রবলেম হচ্ছে কিনা সেটা আগে একটু বলো। আচ্ছা, এই যে একজন বলতেছিল যে এই যে অনেকে বলতেছে না কোনো প্রবলেম নাই, মাইক ইউজ করতেছি, কোনো প্রবলেম হওয়ার তো কথা না, তাই না? আচ্ছা, যেটা বলতেছিলাম তোমাদেরকে, এই যে এখানটাতে যে ভ্যালুটা যখন আমরা ক্যালকুলেট করতে যাব, খেয়াল করে দেখো যে 80 সাথে যখন আমরা 2 গুণ করতেছি তখন কত হবে? তখন এখানটাতে 40 ভাগ করতেছি তখন 40 হলো, আর এখানে 3 স্কয়ার হলে 9 হবে, আর 10 টু দ্য পাওয়ার -4 হবে। ঠিক আছে, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 4 নং কত হবে? 36 হবে, 4 নং 36। বাট এখানে হলো যদি আমরা 360 লিখি আবার 10 টু দ্য পাওয়ার -4, তাহলে এটা মানে কত বলো তো? 360 10 টু দ্য পাওয়ার -4 মানে কি? এই যে 360 0, এটারে কয় ঘর নিবা? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর নিবা। এখানে কিছু 0 দিবা, এখানে 0 দিবা, 4 ঘর বামে নিবা, দশমিকটারে 4 ঘর বামে নিবা। তাহলে 1 2 3 4 এখানটাতে আসবে। তাহলে আমাদের এটা আসবে 0.0036 এইটা হবে আমাদের আনসার আসবে। অথবা এটাকে তোমরা 3.6 × 10 টু দ্য পাওয়ার আকারও কিন্তু তোমরা লিখতে পারো। ঠিক আছে, আশা করি তোমাদের এটা পুরোপুরি ক্লিয়ারলি বুঝিয়ে দিতে পারছি। এখানে একজন একটা কোশ্চেন করছে, ভাইয়া -12 kxi² কেন হলো? ভাইয়া এটা ডাইরেক্ট সূত্র, এটা আমি বানাই নাই। আমি একটু বলি, এই যে প্রশ্ন করছো এটা কেন হলো আমি তোমাদের একটু গুছায় বলি। ½ kxf² - xi², এটা ডাইরেক্ট সূত্র, এটা বইয়ের সূত্র ভাই, এটা আমি নিচ থেকে লিখি নাই। এটা হচ্ছে গিয়ে তোমার স্প্রিং দ্বারা কৃত কাজের ডাইরেক্ট সূত্র। স্প্রিং দ্বারা কৃত কাজ,
স্প্রিং দ্বারা কৃত কাজের এইটা ডিরেক্ট সূত্র। আচ্ছা, এখানে প্লাস মাইনাস নিয়ে একটু কাহিনী করবে যে ভাইয়া আপনি প্লাস মাইনাস নিয়ে তো কিছু বললেন না, এই যে এক্স আই আমি যত বারবার নেগেটিভ নেগেটিভ বলতেছিলাম এটা তো স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে এটা পজিটিভ নাকি নেগেটিভ সেটার উপর আসলে ডিপেন্ডেন্ট হলো না। তোমাদের বই এই জয়কলিতে খেয়াল করে দেখো আনসার পজিটিভ দিছে, তোমাদের জয়কলিতে কি কি কাজ করছে খেয়াল করে দেখো, আনসারটা পজিটিভ দিছে বাট অ্যাকচুয়ালি আনসারটা নেগেটিভ হবে। এখানে এক্স এফ তো হচ্ছে 0 হয়ে গেছিল, এটা তো 0 হয়ে গেছে তাই না, আর এখানে তো সামনে তো একটা মাইনাস ছিল, তার মানে এখানে মাইনাস মানে এখানেও মাইনাস, জয়কলিতে একটু ভুল আছে, এখানে মাইনাস হবে সামনে। আমার কথা ক্লিয়ার? এখন যদি তুমি এখন বলতে পারো ভাই এটা কেন মাইনাস হলো, কারণ হচ্ছে আমি এই দিকটাকে পজিটিভ ধরছি, আমি এই দিকটাতে পজিটিভ ধরছি, কিন্তু আমার কাজ হয়েছে তো এই যে বরাবর যে খেয়াল করে দেখো যে কৃত কাজ আমি যে বের করছি আমার যে আনসারটা মাইনাস আসা মিনিং কি বলতো, আমি এই বরাবর পজিটিভ ধরছিলাম, তার মানে আনসারটা এই বরাবর। এখন যদি আমি এই বরাবর পজিটিভ ধরতাম তাহলে কিন্তু আমার পজিটিভই থাকতো। ক্লিয়ার? এই বরাবর যদি আমি পজিটিভ ধরতাম তখন আমাদের আনসারটা পজিটিভই থাকতো, আমি এই বরাবর পজিটিভ ধরার কারণে আমার আনসারটা নেগেটিভ এসে পড়ছে। আশা করি পুরোপুরি বুঝতে পারছো। তো আমরা যদি এখন নেক্সট স্টেপে চলে যাই, আর যে বললা যে এইটা কোথা থেকে আসছে, এটা সরাসরি বইয়ের সূত্র ভাই, এটা সরাসরি বইয়ের সূত্র, স্প্রিং এর সূত্র আছে দেখো বই আছে, হাফ কে এক্স স্কোয়ার, ওই যে কৃতকাজ সমান সমান হচ্ছে গতিশক্তি পরিবর্তন, এটা পড়ছো না? এটা তো বইয়ের সূত্র, কৃতকাজ সমান সমান গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন। এখানে এই যে হাফ কে এক্স স্কোয়ার এটি তো গতিশক্তি, হাফ কে এক্স স্কোয়ার এটাই তো গতিশক্তি। পরিবর্তন মানে কি, ওই আদি এই পরবর্তীটা মাইনাস পূর্ববর্তীটা। ওকে, আমরা চলো এখন নেক্সট টপিকে চলে যাই। এখানে সব স্প্রিং এর এগুলো বাসায় করো, হ্যাঁ। আচ্ছা, যাদের কাছে বেশি প্রবলেম সলভিং প্যারা লাগতেছে তোমরা শুধু ডিউর গুলো সলভ করো, ঢাকা ইউনিভার্সিটি তারপরে রাজশাহী ইউনিভার্সিটি এগুলো সলভ করো, ঠিক আছে। সাস্ট তারপর পিইউএসটি তারপর কুয়েট রুয়েট এগুলো বাদ দিও, যাদের বেশি প্যারা লাগতেছে যে এত কভার দিতে পারতেছো না তাদের জন্য আমার একটা সাজেশন, জয়কলি সব পড়া সম্ভব না অ্যাকচুয়ালি, তোমরা এক্ষেত্রে সাস্টের প্রশ্নগুলো বাদ দিবা, রুয়েটের প্রশ্নগুলো বাদ দিবা, কুয়েটের প্রশ্নগুলো বাদ দিবা, বুয়েটের প্রশ্নগুলো বাদ দিবে, এগুলো বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে সেগুলো প্রবলেম অবশ্যই সলভ করো, ডিউর একটা প্রবলেমও বাদ দিবা না, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের প্রতি আমার একটা সাজেশন থাকবে। আচ্ছা, এখন আমরা নেক্সট যে টাইপটা সলভ করতে যাব, এটা সব বিভব শক্তি, গতিশক্তি, বিভব শক্তি গতিশক্তি, তারপর ইঞ্জিন, এগুলো সোজা অঙ্ক। পরের টাইপটা খুব সোজা। আচ্ছা, ক্রেনের একটা ম্যাথ আছে, এগুলো পারবা অবশ্য, তারপর একটু দেখাই দিই। নেক্সট আমরা যে ম্যাথটা সলভ করব সেটা হচ্ছে 151 পেজের, পেজ নং হচ্ছে 151 পেজের। আমরা এখন সলভ করব হচ্ছে ডিউতে আসা একটা প্রবলেম, ইঞ্জিনের ক্ষমতা 5 নাম্বার। এটা আসছে হচ্ছে ডিউ 2003-04, অর্থাৎ তোমাদের জন্মের সময়কারের সময় 2003 সাল কে কে আছো, তোমরা জন্মগ্রহণ করছো 2003 সাল কে কে আছো, 2004 সাল না, তোমরা 2004 তো হওয়ার কথা না, এত ছোট তো হবে না, 2003 সাল মনে হয় তোমরা, তাই না? তোমরা আমার চেয়ে কত বছর ছোট, আমি 1998, মানে সত্যিকার 1998, আর সার্টিফিকেট অনুযায়ী 1999। তো তোমরা, আমরা হচ্ছে এইচএসসি আমি 16, তোমরা অনুযায়ী তাহলে কত, 4 বছর ডিফারেন্স হওয়ার কথা, তাই না? প্রশ্ন হচ্ছে 1000 কেজি ভর বিশিষ্ট একটি গাড়ি সমান্তরাল রাস্তায় বললো যে 10 মিটার পার সেকেন্ড সমগতিতে, 10 মিটার পার সেকেন্ড সমগতিতে চলা অবস্থায় বিপরীত দিকে 4
400 নিউটন বল অনুভব করে, বল অনুভব করে। প্রশ্ন হলো এই অবস্থায় ইঞ্জিনের ক্ষমতা কত? এই অবস্থায় ইঞ্জিনের ক্ষমতা কত? এখন প্রথম আমাদের যেটা হচ্ছে 4 কিলোওয়াট, বি হচ্ছে 4200 ওয়াট, সি হচ্ছে 4500 ওয়াট এবং ডি হচ্ছে 400 ওয়াট। এটা হচ্ছে আমাদের অপশন, খুবই সোজা। বাট আমরা আগে একটু থিওরিটা বোঝার চেষ্টা করি যে 1000 কেজি ভর বিশিষ্ট একটা গাড়ি, এই ধরা যাক একটা গাড়ি, এটা সামনের দিকে যাচ্ছিল, এই যে সমান্তরাল রাস্তায়, সমান্তরাল এটা রাস্তায় যাচ্ছিল, তো যাচ্ছিল ভালো কথা। এটা রাস্তায় 10 মিটার/সেকেন্ড সমগতিতে চলা অবস্থায় বিপরীত দিকে 400 নিউটন বল অনুভব করে। মানে কি? একটা বাধা অনুভব করছে, একটা গাড়ি সামনে যেতেছে, ও বিপরীত দিকে বল অনুভব করা মানে কি? কেউ বাধা দিতেছে। মানে মনে করো যে আমি হচ্ছে কিসের মতো, কোন মুভির মতো, আপাতত মাথায় আসতেছে না, মানে গাড়ি আসতেছে, আমি জাস্ট কি করবো, গাড়িটাকে থামানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, আমি আজকে সুপারম্যান, আমি আজকে গাড়িটা থামাই ফেলবো। তো গাড়ি থামাইতে হইলে আমার গাড়ি যেদিকে আসছে তার বিপরীত দিকে আমার বল প্রয়োগ করা লাগবে না? এই যে বিপরীত দিকে আমি এত গতিতে আমি চলা অবস্থায় এই যে 400 নিউটন আমি বল প্রয়োগ করলাম বিপরীত দিকে। তার মানে কাহিনী হলো যে এই যে এখানে এফ এর মান হচ্ছে 400, এখানে এফ এর মানটা হবে 400। আচ্ছা, আর এখানে বি এর মান কত হবে? 10। বি এর মান হবে 10। মানে আমার কি চাইছে? ইঞ্জিনের ক্ষমতা চাইছে। তো ইঞ্জিনের ক্ষমতার সাথে এফ ভি শর্টকাট সূত্র পি ইকুয়াল টু এফ বি। এখন তোমরা যদি বলো ভাইয়া সূত্রটা কই থেকে আসছে, আমি চলো প্রমাণটা দেখাই দিই। পি ইকুয়াল টু কি? এম জি এইচ ডিভাইডেড বাই টি, তাই না? এই এম জি মানে কি? এফ, আর এইচ বাই টি মানে কি? সময় বাই সময় মানে কি? ভি। পি ইকুয়াল টু এফ বি। এফ এর মান হইতেছে 400 আর বি এর মান হইতেছে তোমার কত? 10। হ্যাঁ, 400 যদি আমরা 10 গুণ করি 4 কিলোওয়াট হয়। এই যে 4 কিলোওয়াট। আমি আবারও বলি, কাজ ক্ষমতা শক্তি কিন্তু গতিবিদ্যা অথবা নিউটনের বলবিদ্যার মতো না, মানে একটু সোজা চ্যাপ্টার আর কি। হ্যাঁ, গতিবিদ্যার চাইতে একটু সহজ চ্যাপ্টার। তোমাদের পরিক্ষার পরীক্ষা অবস্থা দেখছি, নিউটনের বলবিদ্যা তো আরো বাজে হয়েছে। আশা করি কাজ ক্ষমতা শক্তি তোমাদের মার্ক আবার আপ উঠবে। মানে তোমার ভেক্টর কিন্তু অনেক ভালো মার্কস পাইছো, কারণ কি? ভেক্টর ইজি। তোমাদের যদি চ্যাপ্টার একটু ভাগ করে দিই যে কোন চ্যাপ্টারটাতে মার্ক কিরকম উঠে পোলাপাইনদের, ভেক্টর অনেক ইজি। মানে ভেক্টর তোমার সব পারা লাগবে। ভেক্টর ইজি মানে কি? তুমি পারলেও যা অন্য স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যাবে যে সেটা পারতেছে, মানে তুমি যদি না পারো এটা তোমার জন্য লস। কিছু চ্যাপ্টার আছে তুমি না পারলেও তোমার জন্য লস না। যেমন যে চ্যাপ্টারটা মনে করো সবার কাছে কঠিন লাগে, সাপোজ যে চ্যাপ্টারটা সবার কাছে কঠিন লাগে, ওই চ্যাপ্টারটা থেকে যদি তুমি না পারো তাও খুব একটা তোমার লস হবে না। কেন হবে না বলো তো? কারণ এটা তো অন্যজনে পারে নাই। কিন্তু যে চ্যাপ্টারটা সহজ, তুমি পারো নাই কিন্তু বাকিরা পারা যাইতেছে, শেষ তুমি ওইখান থেকে অনেকখানি পিছিয়ে যাচ্ছ। আমি তোমাদের বলবো ভেক্টর চ্যাপ্টারটাতে ডিউতে আসলে সব অবজেক্টিভ তোমাদের পারা লাগবে। ভেক্টর চ্যাপ্টার থেকে যদি 2টা অবজেক্টিভ হয়, হ্যাঁ, 2টাই তোমাদের পারা লাগবে। তারপর কাজ ক্ষমতা শক্তি থেকে যদি 2টা অবজেক্টিভ হয়, 2টা পারা লাগবে। কেন বলো তো? এই 2টা চ্যাপ্টার থেকে সবাই পারবো। ক্লিয়ার? যদি না পারে তাহলে তুমি বুঝবা তোমার এই চ্যাপ্টারগুলোতে তোমার প্রিপারেশনে ঘাটতি ছিল। এবার গতিবিদ্যা আসো, নিউটনের বলবিদ্যা আসো, এগুলো কিন্তু আসলে ভেক্টর অথবা কাজ ক্ষমতা শক্তির মতো একটা ইজি চ্যাপ্টার না। আমি ইজি না কেন বলতেছি? থিওরিটিক্যাল দিক দিয়ে ইজি, বাট ক্যালকুলেশন দিক দিয়ে একটু ঝামেলা আছে। তোমার পরীক্ষা দিছো না, তোমরা দেখছো না কি অবস্থা হয়েছে তোমাদের। আমি এমন সব ভ্যালু দিয়েছি তোমাদের 20 মিনিট দিয়েছি, তোমাকে অনেক টাইম লাগা গেছে। আরেকটা কথা হচ্ছে তোমরা অনেকে বারবার অবজেকশন দাও, ভাই 20 মিনিটের মধ্যে পারি না, 20 মিনিটের মধ্যে পারি না। ভাই একটা জিনিস চিন্তা করে দেখো, তোমরা 1 মিনিট টার্গেট নিতেছো কেন? তোমরা অনেকেই বারবার কমেন্ট করো, ভাই আমার এই ক্যাপচা পূরণ করতে আমার এত টাইম লাগে, ভাই আমি ঢুকতে আমার ইমেল রাখতে এত টাইম লাগে। তুই ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, 20 মিনিট কেন দিচ্ছি? একটা অবজেক্টিভের প্রতি 1 মিনিট তোমার কেন লাগবে? তুমি কেন 1 মিনিটে টার্গেট নিচ্ছ? তুমি টার্গেট নিচ্ছ 45 সেকেন্ডের। তাহলে আমি তোমাকে প্রত্যেকটা অবজেক্টিভ যে তোমাকে আমি এক্সট্রা 15 সেকেন্ড করে দিচ্ছি, হ্যাঁ, তাহলে 20টার জন্য কতক্ষণ টাইম পেতেছি? এক্সট্রা 5 মিনিট টাইম পাচ্ছ না? কতক্ষণ টাইম পাচ্ছ আমার বলো? এক্সট্রা যে তুমি টাইম পাচ্ছ, এই 5 মিনিট তো কম টাইম না। এটা তো ক্যাপচা পূরণ করতে 5 মিনিট লাগে। হ্যাঁ, ক্যাপচা আমরা পূরণ করি নাই, আর তোমরা কি ক্যাপচা পূরণ করো? উল্টাপাল্টা ক্যাপচা পূরণ করো। মানে লেখা আছে যে অমুক জিনিসটা হচ্ছে তোমাকে সিলেক্ট করতে, তোমরা দেখা যায় সিলেক্ট করতে পারো না অমুক জিনিস। হ্যাঁ, এখানেও তো একটু মেধা খাটাতে হয় নাকি?
আচ্ছা ক্যাপচা যতই ঝামেলা হোক ক্যাপচা কিন্তু কখনো 1 মিনিটের বেশি লাগবে না। আর ইমেল নামটা আমি এগুলো টাইপ করতে করতে কতক্ষণ লাগে বলো তো? ইমেল নামটা আমি এগুলো টাইপ করতে 1 মিনিট, ক্যাপচা 1 মিনিট, কয় মিনিট? 2 মিনিট। তোমার হাতে তাও আরো 3 মিনিট এক্সট্রা আছে। ধরলাম যাও তুমি আরো টাইম লাগে করলাম, তোমার হাতে যদি 15 মিনিট থাকে তাইলে হইলো, তাই না? আমি তো তোমাদের 15 মিনিট টাইম দিচ্ছি। আচ্ছা আমি আরেকটা নতুন ব্যবস্থা করার চেষ্টা করতেছি। আমি আজকে তোমাদের নেক্সট পরীক্ষাটা খুব সম্ভবত আমি তোমাদেরকে গুগল ফর্মে নিব না। আমি শুধু আমার কথা বলতেছি, বাকি ভাইয়াদের কথা না। বাকি ভাইয়ারা তাদের মতো করে এক্সাম নেবে, সবাই ইন্ডিপেন্ডেন্ট, মানে সাদাব ভাইয়ের মতো পরীক্ষা নিবে। সাদাব ভাই কিরকম পরীক্ষা নেবে সেটা আমার উপর ডিপেন্ডেন্ট না, আমি কিরকম পরীক্ষা নিব এটা সাদাব ভাইয়ের উপর ডিপেন্ডেন্ট না। হ্যাঁ, আমি তোমাদের টেস্ট মজে পরীক্ষা নিতে পারি, আমি তোমাদের আগামীকালকে পরীক্ষাটা টেস্ট মজে নিতে পারি। এটা তোমাদের উপকার কি হবে? নাম্বার 1 হতে পারে আর কি, আমি একটা নিয়ে দেখি কি অবস্থা। নাম্বার 1 হচ্ছে তোমাদেরকে টাইম দিব 11টা থেকে 12টার ভিতরে যে কোনো 20 মিনিট তোমরা আনসার করবা। আমার থেকে ক্লিয়ার? তোমাদের বারবার অবজেকশন আসতেছে ভাইয়া ঠিক 11টা বাজে তো আমি আসতে পারলাম না, আমার তো পার্টিসিপেশন মানে দেখা যাবে যে টোটাল পার্টিসিপেশনটা খুব কমে গেল। আমি এইটা বাড়ানোর জন্য তোমাদেরকে টেস্ট মোজে এক্সাম নেওয়ার ব্যবস্থা করতেছি। তো সেই ক্ষেত্রে তোমরা 11টা থেকে 12টার ভিতরে যে কোনো টাইমে পরীক্ষা দিবা 20 মিনিটের মধ্যে। মানে আবার কাউন্টার আসবে, উপরে টাইমার দেখাবে। তো এইটা হলো একটা কথা। হ্যাঁ, টেস্ট মোজে একটু প্রবলেম আছে, বাট আমি ইনশাল্লাহ এই আমাদের প্রবলেমটা হবে না। টেস্ট মোজে তোমরা আরো ভালো মতো ইনশাল্লাহ দিতে পারবা। আমি এখন শুরু করি নাই, আমি এখন প্রশ্ন বানাই নাই। তো দেখা যাক কালকে পরীক্ষা দিলে তোমাদের যদি মনে হয় যে ভাইয়া হ্যাঁ টেস্ট মোজে পরীক্ষা দিয়ে আমরা মজা পাইছি, আমরা স্যাটিসফাইড, তাহলে আমি টেস্ট মোজে কন্টিনিউ করব। তোমাদের কাছ থেকে আমি একটা পোল নিব যে তোমরা গুগল ফর্মে পরীক্ষা দিয়ে স্যাটিসফাইড নাকি আমার সাবজেক্ট, অন্য সাবজেক্টের কথা বলতেছি না, অন্য সাবজেক্টের ভাইয়াটা অন্যদেরটা তারা বুঝবে যে গুগল ফর্মেটা দিয়ে তোমরা স্যাটিসফাইড নাকি টেস্ট মোডে তোমরা স্যাটিসফাইড, তোমরা হচ্ছে বলে দিবা। ওকে, এই কথাগুলো হচ্ছে আমি বুঝাই বলতে পারতেছিলাম না, অনেকে খালি প্রশ্ন করে। এখন লাইভে প্রায় 150 জন কতজন জানি আসো, সবাই একসাথে বলা হয়ে গেল। ওকে, চলো আমরা তাহলে সামনে আগে। আচ্ছা, আমরা নেক্সট যে প্রবলেমটা চলে যাব। এখানে তো সবগুলো অঙ্ক সোজা, যে p = w/t এই অঙ্কগুলো, মানে এই টাইপের মধ্যে সবকটা ইজি অঙ্ক, এই যে এই টাইপের অঙ্ক এখানে সোজা আছে, এগুলো সব সোজা, সব একই টাইপের। আচ্ছা, পাইছি একটা ভালো অঙ্ক পাইছি, খুলনা ইউনিভার্সিটিতে আসছে, খুলনা ইউনিভার্সিটির একটা ভালো অঙ্ক পেয়েছি। এই ম্যাথটা হচ্ছে গিয়ে তোমাদের 151 পেজের কত নং? 151 পেজে 14 নং। এটা আসছে খুলনা ইউনিভার্সিটি 12-13। 7.5 মিটার লম্বা একটি মই, আচ্ছা, এটা হইতেছে আমাদের আচ্ছা, তো চলো এটা আমরা সলভ করা শুরু করি। দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণ করে আসছে। আচ্ছা, খেয়াল করে দেখো যে 7.5 মিটার লম্বা একটি মই, এই যে একটা মই, আর এই যে হচ্ছে আমাদের দেয়াল, এটা হচ্ছে আমাদের মই, তো এটা হচ্ছে 7.5। হ্যাঁ, তো কি বললো যে 7.5 মিটার লম্বা একটি মই, দেয়ালের সাথে 60 ডিগ্রি, এই যে দেয়াল, এটা হচ্ছে দেয়ালের সাথে 60 ডিগ্রি। তো দেয়ালের সাথে যদি 60 ডিগ্রি হয় তাহলে আমরা এইচ বের করতে পারবো না, ইজি তো, এটা 30 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এইচ যদি আমরা বের করতে যাই,
আমরা যদি সাগরের লবণ অনেক সূত্র অ্যাপ্লাই করি sin 30 সাগরের লবণ h অনেক 7/5 বা হাফ h by 7/5 সমান হাফ, তাহলে অর্ধেক তাহলে কি হয়ে যাবে 7.5 কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে। ওকে, তো 75 কে যদি আমরা এটা এমনি থাকুক পরবর্তীতে ওই যে এই ছিয়াতে বসা দিব তো তখন হয়ে যাবে, এটাকে আর ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নাই। আর তোমরা যদি করতে চাও তাও করে ফেলতে পারো যে 75 কে আমরা অর্ধেক করব, 75 কে যদি আমি অর্ধেক করতে যাই দুইটা যদি ভাগ করতে চাই কি হবে বলো তো, তোমার কাছে 75 টাকা আছে এটাকে তুমি অর্ধেক করে দিবা 74 রে অর্ধেক করলে কত হয় 37 হয়, তাইলে 75 বানাইতে আরো এক দরকার, এক রে আরো অর্ধেক করবা কত হবে 37.5 হবে, তাহলে এখানটাতে কত হবে এইটাতে 75 এর জন্য হলো 37.5, তাহলে এটার জন্য কত হবে 3.75। আমার টেকনিক কি বুঝতে পারতেছো? আমি খাতা কলম টাচ না করে ডাইরেক্ট বলে ফেলছি যে 7.5 রে অর্ধেক করলে 3.75 হয়। কেমনে করছি আশা করি বুঝতে পারছো। 75 রে অর্ধেক করছি, অর্ধেক করে দশমিক রে একবার বামে নিয়ে গেছি, তাইলেই হয়ে গেছে। এখন আমাদের কি করা লাগবে, আমাদের ক্ষমতা বের করতে হবে। তো ক্ষমতার জন্য সূত্র তোমরা পারো P = mgh / t। m এর মান কত, এই যে 65 কেজি ভরের এক ব্যক্তি সেই মই নিয়ে উঠতেছে বোঝা সহ। আচ্ছা বোঝার কি ভর দেয় নাই, বোঝার ভর তো দেওয়ার কথা। আচ্ছা 12 কেজি ভরের 65 কেজি ভরের এক ব্যক্তি 12 কেজি বোঝা, এখানে একটু লিখি নেই 12 কেজি হবে, 12 কেজি একটি বোঝা সহ, তার মানে লোকটার ভর হলো 65 আর বোঝার ভর হলো 12, ঠিক আছে। তারপর জি এর মান হচ্ছে 9.8, হ্যাঁ, আর এইচ এর মান হইতেছে তোমার 3.75 ডিভাইডেড বাই টি এর মান হচ্ছে 20। এখন বলতো ভাইয়া এই ক্যালকুলেশন হাই ভয়ঙ্কর অবস্থা, ভাই এটা তো পারবো না। ভাই এটা সাল দেখো খুলনা ইউনিভার্সিটি 12-13, ভয় পাওয়ার কিছু নেই, এটা খুলনা ইউনিভার্সিটি 12-13-তে আসা, তখন ক্যালকুলেটর অ্যালাউ ছিল, সো এত ভয় পাওয়া লাগবে না। স্যাররা যদি এটা ডিউতে দেয়, এখানে 7.5 দিবে না, এখানে কত দিবে 8 দিবে, তাইলে এটা যে অর্ধেক হয় তার মানে এখানে 4 হয়ে যাবে, এখানে 4 হয়ে যাবে, 4 হয়ে গেলে দেখো কত সুন্দর হইতেছে। তারপর দেখো না ডিউতে যদি এটা আসে কেমন আসবে আমি তোমাকে বলে দিই, হ্যাঁ কিরকম টাইপ আসলে তো আমার এক্সপিরিয়েন্স আছে। এখানে কত লেখা 75 × 12 না 65 × 12 কি এত ইজি করা, কিন্তু পরীক্ষা যদি আসে ডিউতে তখন সাইডটা 12 না দিয়ে 10 দিবে। এখন তুই বলতে পারো ভাইয়া তার লাভ কি হইব, অবশ্যই লাভ আছে, 65 সাথে 10 গুণ করলে ইজি হয় 650 হয়। আবার এটা বলে দিবে জি = 9.8 না বলে দিয়ে 10 বলে দিবে, তাহলে কত হইব 650, আবার 10 গুণ করলে কত হয় 6500। তারপর এটা কত বলছিলাম এই 8 বলে দিবে, 8 বলে দিলে এটা কত 4 দিয়ে গুণ হবে 6500 রে, এই নরমাল 4 দিয়ে গুণ করে দিবে, 20 দিয়ে ভাগ করলে তো পান্তাবাদ। আমাদের ক্লিয়ার, ডিউতে যদি আসে এইভাবে প্রশ্ন আসবে। আর এটা 12-13 সালে প্রশ্ন, তখন ক্যালকুলেটর অ্যালাউ ছিল, মানে ওনারা এমন অঙ্ক দিছে ক্যালকুলেটর লাগবে, ক্লিয়ার। তারপর যদি বলো ভাই এটা কইরা দেন, আমি পারবো কইরা দিতে, সম্ভব, ঠিক আছে। কিরকম টাইপের সম্ভব, যে তোমরা এটার জন্য আমি এখন টাইম নষ্ট করবো না, এটার জন্য আমার একটা আলাদা সিরিজ চলতেছে, হ্যাঁ তোমরা এটা দেখতে পারো, কোনো সমস্যা নেই। আমি ওইখানটাতে বিভিন্ন টেকনিক শেখানোর চেষ্টা করি, ওগুলো ভাই বানানো, ওগুলো মানে এমন না যে ওগুলোর কোনো শেষ নাই, সিরিজ মানে শর্টকাট বলা উচিত না, টেকনিক নিজে টেকনিক বানানো, এই টেকনিক নিজে বানাইতে হয় পরীক্ষার হলে। তুমি কোনটা লগে কোনটা গুণ করবা এইটা তো আমি তোমাকে ধরাই দিতে পারবো, কিন্তু পরীক্ষা হলে দেখা গেল এমন ক্যালকুলেশন দিল সেটা তোমারই ধরে নিতে হইব, যে এইটা লগে এইটা গুণ করবা আগে নাকি এটা লগে এটা গুণ করবা আগে। পরীক্ষা হলে ডিসিশন তো তুমি নিবা, আমি নিব, আমি তোমার শিখাই দিব, কিন্তু পরীক্ষা হলে কোনটা লগে কোনটা গুণ করতে হবে ডিসিশন তো তোমাকে নিতে হবে। আমার ক্যালকুলেশন যে টেকনিকগুলো ম্যাক্সিমাম দেখবা আমি আগে এমন জিনিস গুণ করি যাতে গুণ কইরা খুব সুন্দর একটা মান হয়, মানে 10, 20 বা 25, 35 এরকম হয়। আমার টেকনিকগুলো খেয়াল করো, প্রত্যেকটা হচ্ছে আমি এমন টাইপ আনার চেষ্টা করি যাতে তাড়াতাড়ি মাথায় করা যায়। তো এইটার ক্ষেত্রেও সেম ঘটনা, যে তুমি এমনগুলো ক্যালকুলেশন করবা, এমন দুইটা চুজ করবা যাতে গুণ করে বা ভাগ করে তাড়াতাড়ি করা যায়। এটার জন্য তোমাদের বলবো আমি একটা সিরিজ চালাচ্ছি, তোমরা এই সিরিজটার সাথে থেকো। আমি হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করবো, অলরেডি আমি এপিসোড 1 আপলোড দিছি, আজকে 2 আপলোড দিব, ঠিক আছে। তো তোমরা ওইটা অবশ্যই দেখবে, আজকেটা খুবই সিরিয়াস, আজকের যে এপিসোড 2টা দিব ওটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, ওইটা অনেক জায়গায় লাগে। তোমরা জাস্ট ভিডিওটা দেখার পরে তোমরা বুঝতে পারবা যে কতটা হেল্পফুল হবে তোমাদের ওই ভিডিওটা। গত এপিসোড 1 এর চেয়ে ওই এপিসোড 2 আরো বেশি ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, আশা করি তোমরা দেখবা, ঠিক আছে। আমি তোমাদের গ্রুপে শেয়ার দিয়ে দিব, এই গ্রুপেই দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো যাই হোক আমাদের এই প্রবলেমটার ক্ষেত্রে তোমরা এই যেহেতু এটা ক্যালকুলেটর ছিল, এটা আনসারটা হবে 141.5 হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি সামনের কোনো অঙ্ক চলে যাই, এখানে সব সেম অঙ্ক mgh/t আমি সামনে রাখছি,
সামনে আগাচ্ছি। আচ্ছা, এখানে আমরা এখন চলে যাব হলো 2.1 এ 153 পৃষ্ঠা। মুখে মুখে চলো কয়েকটা অঙ্ক করি। একটা প্রশ্ন হলো গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে? সবাই পারো। E কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। ভি ডাবল করলে E কে কত 4 গুণ হবে না, কারণ ভি এর উপর স্কয়ার। বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কয় গুণ হয়? 4 গুণ হয়। এখন চল উল্টা প্রশ্ন করি, গতিশক্তি 4 গুণ করলে বেগ কত গুণ হবে? 2 গুণ হবে। ওই যে এই ভি প্রপোর্শনাল টু রুট ওভার E কে, ওইখান থেকে। আচ্ছা, তারপরে এম জি হচ্ছে ওই অঙ্কগুলো তো পারো। ওই যে ভূমি থেকে কত উচ্চতায়, ওই যে তোমাদের আরেকটা টাইপ আছে না, ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক। আমি বলতে কোথায় করাইছি? ওই যে ডেমো একটা ভিডিও দিছিলাম না, মনে পড়ে? ডেমো ভিডিও, যেখানে বলছিলাম যে তোমাদের তক্তার অঙ্ক করতে, ওই তক্তার অঙ্কে দেখবা আমি তোমাদের গতিশক্তি বিভব শক্তির একটা থিওরি শিখাইছি। থিওরির নাম কি? গরুর থিওরি। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও কে কে গরুর থিওরিটা পারো। তোমরা আমাকে কমেন্টে জানাও কে কে গরুর থিওরির ম্যাথটা পারো। ওই যে গতিশক্তি বিভব শক্তি, আমি একটু চেক করবো। আমি এটা পড়াবো না, আমি গরুর থিওরি পড়াবো না, আমি ওখানে পড়াইছি, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিব। খালি গরুর থিওরির ম্যাথটা আমার করানো আছে। গরুর থিওরির ম্যাথটা আমার করানো আছে, তোমরা আমাকে কমেন্টে বলো কে কে পারো। আচ্ছা, বৃষ্টি, লিসা মেরি পারে, বৃষ্টি পারে। তারপর রাফিয়া বিনতে, রাফিয়া নামটা দেখলাম আজকে। যাই হোক, রাফি নামটা কিন্তু মেয়েদের নাম, আমি মানে দেখছি আর কি। মানে আমাকে আগে কি একদিন বলছিল রাফি নাকি মেয়েদের নাম, তো পরে আমাকে ধুর, এটা ইম্পসিবল, বিশ্বাস হয় না। আমি বলি যে রাফিয়া মেয়েদের নাম, রাফি কিভাবে মেয়েদের নাম হয়? তো বাট আমি পাইছি, আমি রাফি নামে মেয়েদের নাম পাইছি, এক জায়গায় পাইছি। আচ্ছা, যাই হোক, রাফিয়া বিনতে ও কমেন্ট করছে, ও পারে। তারপর সজীব, আচ্ছা অনেকেই দেখি পারো। আচ্ছা সরি, এখানে একটু গুণ লিখছি, 65 গুণ 12 লিখছি, এটা প্লাস হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে গুণ লিখে ফেলছি, তোমরা যে কমেন্টে বলছো এটা প্লাস হবে। গুড, এটা প্লাস হবে, ভুলে গুণ লিখে ফেলছি। আচ্ছা, মায়েশা হাসান পারে। তারপরে এমডি মিরাজুল ইসলাম পারি না। আচ্ছা, অনেকে পারে অনেকে পারে না, আমি তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, রাফি ছেলেদের নাম, আমি নিজেই তো বলতেছি রাফি ছেলেদের নাম, বাট রাফি নামে আমি মেয়েদের নামে পাইছি, মানে খুব রেয়ার আর কি। আর যদি মেয়েদের নামে যদি তুমি বলতো রাফিয়া, এটা হচ্ছে মেয়েদের নাম। আচ্ছা আচ্ছা, রাফি কাকা তো যে পাই গেছি, তানিয়া এই যে তানিয়া কমেন্ট করছে, জি ভাইয়া রাফি কাকা তো বোনের নাম। দেখছো, কে জানি বলছো রাফি মেয়েদের নাম নাই, এই যে আছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যারা বলতেছো তাছাড়া আপনার নাম তো রাফি দরকার, আল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আমার কবি প্রতিভা হচ্ছে কয়েকদিনের জন্য একটু দাবায় রাখলাম। তোমাদের যদি আমি রেজাল্ট ভালো পাই, আমি তোমাদের জন্য আরো কবিতা লিখবো। তোমরা খেয়াল করছো কিনা, গত ক্লাসে কিন্তু, গত পরীক্ষায় কিন্তু তোমাদের প্রতি আমি স্যাটিসফাই ছিলাম না। এর জন্য আমি কিন্তু তোমাদের এটা ভেবে রাখছিলাম প্রতি পরীক্ষার পর আমি 15 মিনিট তোমাদের সাথে আড্ডা দিব, হ্যাঁ গ্রুপে আড্ডা দিব। বাট আমি মানে হচ্ছে তোমাদের রেজাল্টের উপর ডিপেন্ডেন্ট এটা। যদি দেখি হ্যাঁ আমার মুড ভালো, তাহলে আমি অবশ্যই আড্ডা দিব। হ্যাঁ, আমি আরো দারুণ দারুণ তোমাদের জন্য আরো কবিতা লিখবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো যারা বলছো পারো তারা তো পারোই, আর যারা বলছো যে পারো না তাদের কোনো সমস্যা নেই, আমি লিঙ্ক দিয়ে দিব। তাহলে তোমরা আমার কাছে দুইটা জিনিস পাবা, একটা হইলো আমার গৌরব থিওরি ম্যাথ, এটা ডেমো ক্লাসে দিয়ে দিয়েছিল, তোমার দেখা উচিত ছিল, তোমরা দেখো নাই। মানে তোমরা না দেখে কার 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 কাছে ফিজিক্স পড়তে আসতেছো সেটা দেখে ফেলছো, তাই না? অনেকে ডেমো মানে আমাকে তো তোমরা চিন্তা না, তাই না? ব্যাটলস অফ বায়োলজিতে আমি নতুন না, তো আমি তো চলকের টিচার। তো সাদা হচ্ছে ব্যাটলস অফ বায়োলজি তো আসলে হচ্ছে শুধুমাত্র সাদা বেরি, তাই না? তো এখন আমি যে পড়াতে আসবো, তো আমার একটা ইন্ট্রোডাকশন দরকার না? ওই ইন্ট্রোডাকশন লাগতে ছিল ডেমো ভিডিও, তো তোমরা অনেকে ডেমো ভিডিও দেখো নাই, মানে তোমরা ডাইরেক্ট ভর্তি হয়ে গেছো যে অ্যাকচুয়ালি ফিজিক্স কে পড়াবে, হ্যাঁ মানে হচ্ছে যে মানে ডেমো ভিডিও না দেখে ভর্তি হয়ে গেছো। তো এইটা দ্বারা বোঝাচ্ছে যে হ্যাঁ তোমরা সাদার প্রতি কতটা তোমরা ভরসা রাখতে পারছো, যে ভাইয়া যে টিচারই আনুক খুব ভালো পড়াবে।
হ্যাঁ, মানে যারা ডেমো ভিডিওটা দেখো নাই তাদের তাহলে এরকমটাই তো আমি সিদ্ধান্ত নিতে পারি যে তোমরা সাদাবের প্রতি ব্লাইন্ডলি ফলো করতেছো, এবং আই রেসপেক্ট ইট, যে হ্যাঁ ও এরকম একটা পজিশন ক্রিয়েট করতে পারছে যে তোমরা বিশ্বাস করো সাদাব যে টিচার আনবে, ফিজিক্সে যে টিচার আনবে, ম্যাথে যে টিচার আনবে, তারা তাদের বেস্টটা দিবে, তোমরা এটা বিশ্বাস করে করছো, তাই না? আচ্ছা, তো আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। ভাই আপনার কবিতার থিওরি দুইটাই জোশ। আচ্ছা ঠিক আছে, আমি আর কথা বাড়াবো না, আমি যদি গল্প শুরু করি আর সারাদিন আমার সাথে তোমাদের গল্প করতে মন চাইবে আর কি, ঠিক আছে? মানে মজার মজার কথা অনেক কিছু বলতে পারবো, আমার জুড়িতে অনেক কিছু জমা আছে মজার মজার কথা। তো আমি এগুলো আজকের মতো না, তোমরা যেদিন ডিউতে চান্স পাবা সেদিন হচ্ছে পুরো একটা লাইভ সেশন তোমাদের সাথে থাকবে, 3 ঘন্টা 4 ঘন্টা শুধু আড্ডা দিব, ঠিক আছে? যেদিন ডিউতে চান্স পাবা, ডিউ রেজাল্ট দেওয়ার পর তোমাদের সাথে লাইভ সেশন থাকবে, শুধু আড্ডা লাইভ সেশন। এখন আমরা 1 মিনিটও নষ্ট করব না, হ্যাঁ? তো আমরা চলো সামনে আগাই। সুমাইয়া জেসমিন, আমি আপনার ডেমো না দেখে প্রোফাইল দেখে আসছি। আচ্ছা গুড, অনেকে ডেমো ক্লাস দেখছো, অনেকে দেখো নাই। আচ্ছা ঠিক আছে, চলো আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই। আমি আবারও বলি, তোমাদের তোমরা হচ্ছে যেহেতু সবার ফোন নাম্বার আছে, আমার ফোন নাম্বার আছে, সাদার ফোন নাম্বার আছে, যেদিনই চান্স পাবা, চান্স পেয়ে হচ্ছে ফোন দিয়ে বলো ভাইয়া চান্স পাইছি, আপনার কাছে ফিজিক্স পড়ে আমি উপকৃত হয়েছি, একটু উপকৃত হয়েছি, সেদিনই দেখবা হচ্ছে খুব খুশি, মানে একটা ভিতর থেকে একটা হ্যাপিনেস একটা আইসা পড়বে। সেদিন তোমরা যত ইচ্ছা যদি বলো আড্ডা দিতে, যদি বলো ভাইয়া আমাকে নিয়ে একটা কবিতা লিখেন, আমি কবিতা লিখে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা চলো আমরা তাহলে সামনে আগাই, যেহেতু আমি ওই ট্যাবটা পড়ায় ফেলছি। তাহলে গতি শক্তি বিভব শক্তি এই টাইপটা আমি স্কিপ করতেছি, আমি ওই লিঙ্কটা দিয়ে দিব। আচ্ছা এরপরে আমাদের কি রইল, আমরা রাজশাহী ইউনিভার্সিটি একটা প্রশ্ন চলো সলভ করি। আর ইউ, এটা আসছে কততে? 17-18তে আসছে। আর ইউ 17-18, এটা প্রশ্নটা হচ্ছে 155 পেজের, 155 পেজের 17 নাম্বার। এটা তোমরা এখন করবে, আমি এখন তোমাদের করতে দিতেছি। সিডব্লিউ এখন করে দিবা, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে m এবং 4m ভরের দুটি বস্তুর, দেখি কে সবার আগে কমেন্ট করতে পারো, হ্যাঁ কে আগে আনসার দিতে পারো আমি দেখবো। ভরের দুটি, আরেকটা কথা বললে নেই, তোমাদেরকে মনে আছে প্রথম ক্লাসে বোকা বানাইছিলাম ভেক্টরে? এখন কাজক্ষমতা শক্তি বা এটা সহজ একটা চ্যাপ্টার, বিশ্বাস করো এটা অনেক সহজ একটা চ্যাপ্টার। আমি তোমাদের বোকা বানাবো এরকম কিছু নেই, যদি থাকতো আমি আজকে তোমাদের বোকা বানাইতাম। আমার কথা ক্লিয়ার? এই চ্যাপ্টারে ভাই তোমরা দেখো, তোমরা খালি মার্কসগুলো দেখে ইনশাল্লাহ তোমাদের মার্কস অনেক বেশি থাকবে। কারণ কি? চ্যাপ্টারটা সোজা, যে দুটি গতিশক্তি m এবং 4m ভরের দুটি গতিশীল বস্তুর গতিশক্তি একই হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত? তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত? আমি যদি অপশন দিয়ে দিই, 1:4, 1:2, 4:1, 2:1। এটা আমাকে সলভ করে দাও, এটা ক্লাস ওয়ার্ক, মানে এখন করো, এখন আমাকে করে দাও। m এবং 4m ভরে দুটি গতিশীল বস্তুর গতিশক্তি সেম, ঠিক আছে? আমাকে এটা সলভ করে দাও। দেখি এটা তোমরা কে কে পারো।
আচ্ছা 1:2 সবাই বলতেছো 1:2 একদম বলছো 2:1। আচ্ছা বলো তো তোমরা কি সলিউশন দেখা পড়তেছো? আচ্ছা আমরা কি জানি e k = p²/2m, হ্যাঁ এইভাবে করতেছো না, বা p² = e k × 2m, তাহলে p এর সাথে m এর সম্পর্ক কি রকম, p² = m এমনি করছো না, বা p = √m। তো √m যদি হয়ে থাকে যেটা ছিল 4 গুণ, তাহলে ওটা অর্ধেক হয়ে যাবে আর কি, শর্টকাট। এই যে m, এই যে m/4m, m/4m মানে কি 1:4। তো 1:4 যদি তুমি এখানে বসায় দাও তাহলে কি 1:2 হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করছো না সবাই? এটা ছাড়া তো টেকনিক দেখো তোমাদের জয়করিতে যেমন করছে, দেখো কত পেঁচাইতে করছে। আমি শর্টকাটে করছি, আমি জয়করির মতো করি নাই, আমি আমার মতো করে করছি। তোমরা আমাকে কমেন্টে জানাও আমার মতো করে কে কে করছো। যে p √m, যে m তো ছিল, দ্বিতীয়টা ছিল 4 গুণ, তাই না? তাইলে ভরবেগ তাহলে ভরবেগ কত গুণ হবে, দ্বিগুণ। ওই যে √4 বসাই দিছে। আমাকে কমেন্টে জানাও আমার মতো করে কে কে করছো, আমি একটু দেখতে চাই। আচ্ছা অর্পিতা বলছে ও করছে, তারপর লিসা মেরি। আচ্ছা 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 তোমাদের কাছে আমার একটা প্রশ্ন জানতে চাই, এটা হচ্ছে যে কোন ভাইয়ার বোর্ডটা একটু বেশি ক্লিয়ার, আমাকে একটু বলো, আমার জানতে ইচ্ছা করে আর কি। হ্যাঁ, কোন ভাইয়ার বোর্ড মানে আমি লাস্ট যে ক্লাসটা নিছি ওটা আমার ক্লিয়ার ছিল না, কারণ ওটা আমি অন্য মোবাইল দিয়ে নিছি, ওটা যে মোবাইলে আমি লাইভ নেই না। আমাকে একটু কমেন্টে জানাও, সাদাব, সাকিব, আমার, তারপরে কেমিস্ট্রি যে ভাইয়া, মানে কার বোর্ডটা একটু বেশি ক্লিয়ার, এটা একটু কমেন্টে জানাও। এটা এমনি জানতে ইচ্ছা করতেছে আর কি। তাহলে হইতেছে আমি আমার মানে আমার যে সেটআপটা আছে, আমার রুমের যে সেটআপ, এটা আমি চেঞ্জ করব কিনা সেটা জানার জন্য আর কি, মানে এটা পারফেক্ট, মানে আমার দেখতে কি সব ক্লিয়ার। আর ভয়েসটার ব্যাপারে একটু বললো যে আপনার আর এনাম ভাইয়ার, আপনারটা ক্লিয়ার বেশি, এনাম ভাইয়েরটা বেশি ক্লিয়ার, সাদাব ভাইয়েরটাও ক্লিয়ার, আপনারটা এনাম ভাই এরপর আপনার। আচ্ছা সাদাবের এনাম ভাই আর আমারটা, আচ্ছা যাই হোক, সবাই আপনার তেল দিতেছে, আমার তেল দেওয়া লাগবে না। এটা তোমরা সত্য বললেও মানে এখান থেকে কিছু যায় আসে না, তাই না? তোমরা তো ক্লিয়ার দেখতে পেতেছো, আমি জানি, আমি জানি কারটা বেশি ক্লিয়ার। হ্যাঁ, তাইলে আমি ওই সাপোজ এনাম ভাইটা যদি বেশি ক্লিয়ার হয়, আমি তার কাছে একটু সাজেশন নিব যে ভাই আপনি কেমনে তো ক্লিয়ার করলেন, আর আমারটা যদি বেশি ক্লিয়ার হয় আমি হয়তো তাকে সাজেশন দিতে পারবো, এই আর কি, আর কিছু না। আচ্ছা গুড, ধন্যবাদ। তোমরা অনেকে বলছো যে আমার সেটআপ চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা ঠিক আছে। সাদাব তো সাইড পড়ায়, তো সাদাব কি লাইভ নেয় না? সাদাব কি ইয়াতে লাইভ নেয় না? ওকে কখনো বোর্ডে পড়ায় নাই, আমি ওই অনুযায়ী বলছি আর কি। আচ্ছা ভাইয়ারা চলো আমরা এখন নেক্সট টপিকে চলে যাই। আজকের ক্লাস খুব বেশি লিংদি হবে না, কারণ আমরা খুব ফাস্ট আগাইতেছি আজকে। আচ্ছা এরপর আরেকটা প্রবলেম দেই, এটা হচ্ছে সিইউতে আসছে। প্রবলেমটা হচ্ছে ভর ও বেগ উভয় দ্বিগুণ বৃদ্ধি হলে, উভয় দ্বিগুণ, এটা কোনো অপশন দিব না, এটাও তোমরা এখন করবা, বৃদ্ধি পেলে গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে, কত গুণ বৃদ্ধি পাবে। তোমাদের হচ্ছে এটা আমার এখন কইরা দাও, এটা এখন কইরা দাও। আর তোমাদের জন্য একটা ফাঁদ পাচ্ছি, আমি পাইছি একটা ফাঁদ আমার মাথায় আসছে, তোমাদেরকে এখন একটা ফাঁদে ফেলবো। রেডি? আজকে একটা ফাঁদে ফেলবো। তো ফাঁদে ফেলার আগে তোমরা এই অঙ্কটা আমাকে আগে করে দাও, আমি তোমাদের এইটার আনসারটা আগে জানতে চাই। এটা জানার পর তোমাদের ফাঁদে ফেলতেছি, এই প্রশ্নে তোমাদের ফাঁদে ফেলবো। রেডি? আমাকে আগে এটা করে দাও। ভর ও বেগ উভয়, আমি অপশন দিব না, এটাতে আমি অপশন দিব না। ভর ও বেগ উভয় দ্বিগুণ, আচ্ছা বৃদ্ধি পেলে শব্দটা আমি দিব না, যেহেতু তোমাদের ফাঁদ পাততাছি। এখন আমি যদি ভুল লিখি তাহলে তো হবে না, আমি শব্দটা চেঞ্জ করে দিই। ভর ও বেগ উভয় দ্বিগুণ হলে, এখন লিখো ভর ও বেগ উভয় দ্বিগুণ হলে গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে, এটা আমাকে করে দাও। আমার কথা ক্লিয়ার? আমি কিন্তু তোমাদের পেজ নং লিখি নাই। হ্যাঁ, তোমরা এটা দেখলে তোমরা যেটা খুঁজেও পাও কোনো লাভ নাই, আমি অন্য টাইপের কিছু জিনিস শিখাতে চাচ্ছি। আমাকে আগে এটা তোমরা নিজের আনসার বের করে দাও, আমি এরপর তোমাদের সাথে কথা বলতেছি কি কাহিনী আমি তোমাদের সাথে করব।
এ হে, আচ্ছা অনেকে বলতেছে 4 গুণ, কেউ বলতেছে 8 গুণ, কেউ বলতেছে 7 গুণ। আচ্ছা দেখি আর কে কি आंसर দাও। 15 গুণ, 15 গুণের পক্ষে কে কে? 15 গুণ, 15 গুণের পক্ষে কে কে আর 7 গুণের পক্ষে কে কে একটু বলো দেখি। এখানে খেয়াল করো, ভরবেগ উভয় দ্বিগুণ হলে, দ্বিগুণ বৃদ্ধি বলি নাই, আমি বৃদ্ধি বলি নাই, দ্বিগুণ হলে বলছে, আর বেগ দ্বিগুণ হলে। আচ্ছা সবাই 8 গুণ বলতেছে, লক্ষ্মী বলছে হচ্ছে 7 গুণ। আচ্ছা অর্চি দাস ও বলছে 7 গুণ। তারপর তানিয়া ও বলছে 7 গুণ বৃদ্ধি পাবে। লিসা মেরি 4 গুণ, শাহরিয়ার আহমেদ 8 গুণ। আচ্ছা 7 গুণের সংখ্যা আসতেছে, গুড। সুমাইয়া সরকার শিমলা, এই শিমলা তুমিও পেরা গেলা। আরে পাতলাম হইলো না, যাও দূর, তোমরা পেরা গেলা, তোমরা পেরা গেলা। আমি ভাবছিলাম হচ্ছে তোমাদের ফাঁদটা পাবো, বাট আসলে ফাঁদটা পাতা আমি জানি না। তোমরা হচ্ছে তোমাদের কনগ্রাচুলেশন অবশ্যই বলতে হয়, কনগ্রাচুলেশন, কারণ হচ্ছে এই অঙ্কটা অনেকে 8 গুণ দিয়ে আসবে। তোমরা যারা 7 গুণ বলছো তাদেরকে আসলে আমি মন থেকে কনগ্রাচুলেশন বলতেছি, কারণ তোমরা এই জিনিসটা ধরতে পারছো। আসলে আমি জানি খুব সোজা, ভাবতেছো ভাইয়া এই সোজা জিনিস দিয়ে আমাকে টেস্ট করে। ভাই এই সোজা জিনিসই পরীক্ষার হলে ভুল করে মানুষ, পরীক্ষার হলে তখন এত সেন্স কাজ করে না। দ্যাটস ওয়াই সোজা ট্রিকি জিনিসগুলো ভুল করে আসে, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে কনগ্রাচুলেশন বলছি, এটা এমন আমার কঠিন কোনো প্রবলেম না, ঠিক আছে? আচ্ছা তো এখন যারা বুঝতেছো না 7 গুণ, তাদের জন্য আমি ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখো, ভরকে আমি ডাবল করে ফেলছি। তো আমরা তো জানি ইকে আসলে কি, ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, তাই না? হাফের তো কোনো কাজ নাই, ভরকে আমি ডাবল করে ফেলছি, তাহলে এটা কি 2m হয়ে গেল। আবার বেগটারও আমি ডাবল করে ফেলছি, তার মানে কি 2v হয়ে গেল। তাহলে এটা কত হয়ে গেল? 2m ইন্টু 4v স্কয়ার, আর সামনে যদি হাফ থাকে তাহলে হাফ এম ভি স্কয়ার যদি আমরা বানাই নিই, তাহলে পাশে গুণ থাকবে কত? 4 দুগুণ 8 থাকবে না? তাহলে এইটা হইতেছে আমাদের ইকে প্রাইম। তাহলে আমরা বলতে পারি ইকে প্রাইম সমান সমান ইকে ইন্টু 8, ঠিক আছে? এখন আমি কিন্তু ভাষাগত একটা ঝামেলা করে দিচ্ছি তোমাকে, এই যে বৃদ্ধি শব্দটা দিয়ে একটা ঝামেলা করে ফেলছি। যদি বলতো গতিশক্তি কত গুণ হবে, যদি বলতো গতিশক্তি কত গুণ হবে, তাহলে হয়তো 8 গুণ। গতিশক্তি কত গুণ হবে, তখন আনসার হতো 8 গুণ, ঠিক আছে? আর যদি বলে গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে, তখন হবে 7 গুণ। এখন বলো তো কেমন 7 গুণ, বোঝাচ্ছি। যেমন ধরো আমার কাছে 200 টাকা ছিল, এখন আমাকে একজন কি করলো, আরো 100 টাকা দিল, এখন আমার কাছে 300 টাকা হলো। এখন যদি তোমাকে কোশ্চেন করা হয় যে আমার অ্যাকচুয়ালি কত গুণ হয়েছে, তাহলে আমার আগে ছিল 200, এখন হচ্ছে 300, তাহলে 300 ভাগ 200, আমার এখন 1.5 গুণ। আচ্ছা যদি বলে আমার কত গুণ বৃদ্ধি পাইছে, আমার বৃদ্ধি পাইছে কত? 100 না? আমার কি বৃদ্ধি 300 পাইছে? আমার 200 টাকা ছিল, 100 টাকা আমার বৃদ্ধি পাইছে, তাহলে বৃদ্ধি পাইছে কত গুণ, মানে কি উপরে হবে বৃদ্ধি, উপরে হবে কি 100, আর আমার আগে ছিল কত? 200, তাহলে আমরা হাফ গুণ, তাহলে আমার বৃদ্ধি পাইছে কত গুণ? হাফ গুণ। দ্যাট ইজ দ্য থিং। আমার কথা ক্লিয়ার? যে তোমাদের এরকম অনেক প্রশ্ন আছে যে ই কে এত গুণ বাড়াইলে বি কত গুণ হবে, তারপর এইটাকে এত গুণ বাড়াইলে ওইটা কত গুণ হবে, এরকম অনেক প্রশ্ন তোমাদের ফাঁদে ফেলতে পারে স্যাররা। আবার অনেক সময় স্যাররা নিজেরাও না বুঝা, ফাঁদ তো ফেলেই না, হেরা কি করে যে বৃদ্ধি পাবে এইটাকে কি করে, কনসেপ্টটা অ্যাপ্লাই করে না ওনারা। মানে এই যে কত গুণ বৃদ্ধি পাবে, কিন্তু অপশনে দেখবে 7 গুণ নাই। যেমন এই প্রশ্নটা দেখাই তোমাদেরকে, দাঁড়াও আমি তো এটা ফাউ দিই নেই। তোমরা একটা কাজ করো, তোমরা যাদের সামনে বই আছে বইটা বের করতে পারো, 32 নাম্বার ম্যাথটা, যাদের সামনে বই আছে তারা বের করো, 155 পেজের 32 নাম্বার ম্যাথটা বের করো। ওইখানে দেখা এরা কি কাম করছে, বলছে ভর ও বেগ উভয় বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হলে, এইটা ঠিক আছে যে দ্বিগুণ হলে, এই লাইনটা ঠিক আছে। আচ্ছা না না এটা ঠিক আছে, এটা ভাষাগত ঠিক আছে, আমি ভুল বলছি। গতিশক্তি বৃদ্ধি পেয়ে হবে এত, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক আছে। যদি প্রশ্ন বলতো গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে, তখন কিন্তু আনসারে 7 থাকা লাগবে। এনাদেরটা ঠিক আছে, এনাদেরটা ঠিক আছে, হ্যাঁ আমার দেখতে একটু ভুল হয়েছিল, বাট এরকম আমি অনেক প্রবলেম পাইছিলাম। ওনারা কি করে, কত গুণ বৃদ্ধি পাবে এটা লেখা দেয়, কিন্তু অপশনে 7 দেয় না, অপশনে 8 দেওয়া দেয়। তখন ওই ক্ষেত্রে তোমার কিছু করার নেই, 8 দাগায় দিয়ে আসবা। আমি বলি ভার্সিটির ক্ষেত্রে রুলস কিন্তু মেডিকেলের মতো না। মেডিকেলের ক্ষেত্রে সঠিক আনসার না থাকলে সেটা তোমরা খালি রেখে আসো, 2টা আনসার থাকলে 2টাই দাগায় দিয়ে আসো। ভার্সিটিতে এই কাজ করবা না, একটা না একটা দাগায় দিয়ে আসবা। আমার কথা ক্লিয়ার? যদি তোমার মনে হয় যে প্রশ্নে ভুল আছে, একটা দাগায় দিয়ে এসো, কোনো সমস্যা নেই, তোমাদেরকে এটা বোনাস মার্ক হিসেবে দিয়ে দেওয়া হবে। আচ্ছা তো এরই মাধ্যমে আমার এই টাইপটা আমার শেষ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 1
এখানটা এই গতিশক্তি এইসব রিলেটেড গুলো হয়ে গেছে, ইকে গুলো পি স্কয়ার বাই 2m, তারপরে mg ইনটু h মাইনাস x এগুলো আমার হয়ে গেছে, তারপর ভূমি থেকে এত উচ্চতা এটা আমাদের হয়ে গেছে, তারপরে এখানে অনেকগুলো ম্যাথ আমাদের হয়ে গেছে। আমরা এখন চলে যাব কর্মদক্ষতা রিলেটেড ম্যাথে চলে যাব। আচ্ছা দেখি তোমাদের কোনো কমেন্ট আছে কিনা, যদি একটু কমেন্টগুলো চেক করি। আচ্ছা সজীব আলো বুঝছি, আপনি বুঝছেন, আপনি বুঝতে পারছেন? আচ্ছা বুঝছি কোন ভাষায় বলে? হ্যাঁ তো ভাই বোনেরা আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা আমরা নেক্সট টাইপটা চলে যাই। টাইপটা হচ্ছে কর্মদক্ষতা, কর্মদক্ষতা রিলেটেড। তো আমরা প্রথম যে ম্যাথটা করার চেষ্টা করব সেটা হলো সিইউতে আসছে, সিইউ 18-19 সালে আসছে। 2 কিলোওয়াট ক্ষমতার একটি পাম্পের দক্ষতা 80%। একটি পাম্পের দক্ষতা হলো 80%। এটি 30 মিটার উপরে প্রতি সেকেন্ডে কতটুকু পানি তুলতে পারবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন, ঠিক আছে? এখন তুমি কাকে পি ধরবা, কাকে পি প্রাইম ধরবা, সেই অনুযায়ী তুমি এটা করতে পারবা। আচ্ছা আমি অপশনগুলো যদি দেখি, 5.44 কেজি, অপশন বি হচ্ছে 54.4 কেজি, অপশন সি হচ্ছে 0.054, আর অপশন ডি হচ্ছে 52 কেজি। এই হলো কি আমাদের প্রশ্ন, ঠিক আছে? তো 2 কিলোওয়াট ক্ষমতার একটি পাম্প। তো আমরা যদি এটা সলভ করতে যাই, সর্বপ্রথম হলো যে এই যে ক্ষমতা, এটাকে আমরা কি ধরবো, খেয়াল করে দেখো। আমরা যদি এটা সমান সমান, তুমি কারে পি প্রাইম ধরবা তোমার ইচ্ছা আর কি, হ্যাঁ তুমি যে কোনোটাকে ইচ্ছা করলে পি প্রাইম ধরতে পারো। আমি যদি এইভাবে এটাকে করে আসি যে কথা, আবার তুমি অনেকের সময় পি বাই পি প্রাইম এভাবে লিখতে পারো, একই কথা। মানে মেইন থিং ইজ তোমাকে আগে কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে কোনটা আসলে কি। মানে আমরা যে mgh ডিভাইড বাই টি দিয়ে করি ওইটা আসলে কি, আর শুধু পি প্রাইম মানে কি, ওটা তোমাদের জানা থাকলেই হবে, ঠিক আছে? আচ্ছা তো চলো আমি যদি সলভ শুরু করি, সেটা হলো ইটা সমান সমান উপরে যেটা থাকবে সেই জিনিসটাকে আমি সাপোজ পি প্রাইম ধরলাম, তার নিচেটা যদি পি ধরি তাহলে আমি কি লিখতে পারি, পি প্রাইম সমান সমান ইটা ইন্টু পি, এটা তো লেখাই যায়। এখন খেয়াল করে দেখো যে আমাদের কি বলছে প্রতি সেকেন্ডে, তো প্রতি সেকেন্ডে বলার কারণে যে বাম পাশে যেটা আছে mgh পি প্রাইমটা আসলে কি, এটা হচ্ছে মোট ক্ষমতা বা পাম্পের ক্ষমতা যেটা বলা হয়, ঠিক আছে? আর এটা হচ্ছে একটা কার্যকর ক্ষমতা, এটা মনে রাখবা, কার্যকর ক্ষমতা। তুমি রিয়েল লাইফ এক্সাম্পল বুঝাই, তোমাদের বাসায় পাম্প আছে কাদের, পাম্পের গায়ে দেখো লেখা থাকে 15 কিলোওয়াট, ওইটাই হলো নিচেরটা। আমি আবারও বুঝাই, সহজ বাংলা ভাষায় বুঝাই, একটা পাম্প এখানে মনে করে লেখা আছে 15 কিলোওয়াট, ওইটাই হলো নিচেরটা, ঠিক আছে? এটা আমি পি ধরলাম। তুমি ইচ্ছে পি প্রাইম ধরতে পারো ভাই, কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা। আমি যে পাম্পের গায়ে যেটা লেখা থাকে সেটা হলো নিচেরটা, আর উপরে হলো লব্ধ কার্যকর। মনে ধরা যাক তুমি একটা পাম্প কিনে আনলা 15 কিলোওয়াট, তুমি জানো জীবনে 15 কিলোওয়াট তুমি কাজ পাবা না। তুমি যে mgh দিয়ে গুণ করো, mgh দিয়ে টি দিয়ে বের করবা, তোমার যত ভর পানি উপরে উঠছে, জি এর মান তুমি যত তালায়, সাপোজ তোমার পানি উঠাবা 3 তালায়, তোমার টাঙ্কি হলো 3 তালায়, পাম্প হলো নিচ তালায়, তো পানি যখন উঠবে তাহলে এইচ এর মান তুমি বের করতে পারবা, টি হলো যত টাইমের মধ্যে। তাহলে এইটাই হইতেছে আমাদের এই যে কই গেল, এই যে উপরেরটা মানে লব্ধ কার্যকর ক্ষমতা, উপরেরটা হলো লব্ধ কার্যকর ক্ষমতা, আর নিচে হলো টোটাল ক্ষমতা।
তো টি এর মান তো 1, টি এর মান 1 হওয়ার কারণে এখানে টি এর মান 1 বসাই দিলে কি শুধু mgh থাকে না, টি এর মানটা 1 বসাই দিব খালি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে p প্রাইমের জায়গায় আমরা কি লিখতে পারি mgh ডিভাইডেড বাই t সমান সমান ইটা ইনটু p এর মান তো দিয়ে দিছে এই যে 2 কিলোওয়াট, ঠিক আছে, এটা হবে 2 কিলোওয়াট। এখন এখান থেকে দেখো সব মান তুমি জানো, অঙ্ক শেষ। 2 কিলোওয়াটকে তুমি কি লিখতে পারো 2 × 10⁻³ লিখতে পারো। তারপর ইটার মান কিন্তু 80%, 80% মানে কত 0.8। এরপর তুমি জি এর মান জানো, এরপর এইচ এর মান কত 30, এইচ এর মান জানো, টি এর মান জানো 1, তাহলে m বের হয়ে গেল। তাহলে m সমান সমান কত হবে 0.8 × 2 × 10⁻³ ডিভাইডেড বাই এই যে জি ইনটু এইচ, জি এর মান কত 9.8 আর এইচ এর মান কত 30। শেষ। এগুলো হচ্ছে বসাবা, তারপরে তুমি এটার আনসারটা পেয়ে যাবা, ঠিক আছে। 2 × 10⁻³ হ্যাঁ ঠিক আছে। তো আশা করি তোমরা এটা এখন ক্যালকুলেট করে ফেলতে পারবা। তো এখন বলতে পারো ভাইয়া এটার ক্যালকুলেশন তো বহুত ঝামেলাওয়ালা, তাই না? চলো তোমাদের ঝামেলাটা হচ্ছে আমি দূর করে দিই। ফার্স্ট অফ অল এটা কিন্তু সিইউ 18 মিশে আছে, সো আমি তোমাদের বলতে পারবো না যে ভাইয়া এটা বাদ দাও, এটা ক্যালকুলেটর ছাড়া হবে না, এটা ক্যালকুলেটর ছাড়া হবে। আমি তোমাদের এখন শর্টকাট টেকনিক শিখাবো কিভাবে এটা সম্ভব। হ্যাঁ রেডি? আচ্ছা, ফার্স্ট অফ অল এইগুলোর দিকে একটু খেয়াল করে দেখো। তোমাদের আগে একটা টেকনিক শিখাইছি, টেকনিকটা কি এমন জিনিস চুজ করবা যাতে গুণ কইরা খুব দ্রুত কাটাকাটি করা যায়। এখন 0.8 এর ক্যালকুলেশন তোমার জন্য টাফ, তুমি 0.8 না লিখে এটাকে কি লিখতে পারো 8/10 লিখতে পারো না? 8/10 লিখতে পারো কিনা? 0.8 কি করছি আমি দশমিক সরাই ফেলছি, তার মানে কি 8/10, এই যে 8/10 লিখলাম। এখন বলতো ভাই এটা আমার উপকার কি হলো? দেখো অনেক উপকার হয়েছে। সেটা হলো সবসময় পাওয়ারের কাজটা আগে করবা। এই যে এখানে হলো 10⁻³, ঠিক আছে, এখানে হলো 30 আর এখানে হলো 10। তাইলে আমরা এখানে একটা কাজ করতে পারি না, মানে 300, 30 আর 10 গুণ করলে কত হয় 300 হয়, তাই না? তো 300 তো আমি এভাবে লিখতে পারি 3 × 10⁻² লিখতে পারি, তাই না? তাহলে এখানে হলো 10⁻³ এখানে হলো 10⁻², তাহলে আমরা কাটাকাটি করলে উপরে একটা 10 থাকে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের রইল কি উপরে হলো 8 × 2 = 16 রইলো। এই যে খেয়াল করো 8 × 2 = 16 আর উপরে 10 আছে, 16 আর 10 তাহলে কত হবে 160, ঠিক আছে। আর নিচে 9.8 আছে আর 3 আছে। তোমাদের একটা টেকনিক শিখাইছিলাম মনে পড়ে? তোমরা আমার কে আমার সিরিজের প্রথম ভিডিও দেখছো, ক্যালকুলেশন হ্যাক্স সিরিজের প্রথম ভিডিওটা কে দেখছো? তোমাদের টেকনিক শিখাইছি 9.8 ধরে অঙ্ক করবা না, কত ধরে করবা 10 ধরে করবা, 9.8 এর বদলে 10 ধরবা। এখন বলতে ভাই আপনি তাহলে ভুল করে ফেলতেছেন, আসলে একটা কাহিনী আছে। 10 ধরে করলে কত হয় উপরে হয় 160 নিচে হয় কত 30 হয়, তাই না? এরকম হয়। এখন 160 ডিভাইড বাই যদি আমরা 30 দিই আনসার কত 5 পয়েন্ট সামথিং হবে, বুঝাই যায়। মানে 160 ডিভাইড বাই যদি আমরা 30 দিই আনসার কি হবে? ওই যে 30 এর সাথে 5 গুণ করলে 160, 150 আরো একটু বাকি থাকে, মানে 5 পয়েন্ট সামথিং। তো আমার তো অঙ্ক শেষ হয়ে গেল। সো 5 পয়েন্ট সামথিংটা অ্যাকচুয়ালি কত হবে সেটা হচ্ছে 0.44। তো সেটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি জানার কোনো প্রয়োজন নাই যে দশমিকের পরে কত হবে, তোমার জানার কোনো প্রয়োজন নাই। কেন? আমার আনসার তো 5 পয়েন্ট সামথিং হবে, তো সামথিং তো একটাই আছে। এটা কি 5 পয়েন্ট? এটা তো 54 দশমিক। এটা কি 5 পয়েন্ট? এটা কি 5 পয়েন্ট? সো আমার অঙ্ক শেষ। এইভাবে মাত্র 30 সেকেন্ডের ভিতরে এটা সলভ করা সম্ভব। কারণ কি আমার তো এক্সাক্ট আনসার জানা দরকার নাই, এটা তো অবজেক্টিভ। অবজেক্টিভ কি হইছে কাছাকাছি যেতে পারলেই তো হইছে। দেখো কত সুন্দর সুন্দর আমাদের অপশন দিছে, বাট সারা যদি খাসটানি করতো সেটা একটা প্রবলেম হইতো। যে সাপোজ সবকটা যদি 5 পয়েন্ট দিয়ে দিত তাহলে একটা ঝামেলা করতো, তখন তোমাকে বাচ্চাদের মতো ভাগ করে নিতে হইতো। যেহেতু দেয় নাই আমরা বেঁচে গেছি। ওকে, আচ্ছা তোমরা হচ্ছে এইভাবে সলভ করা ট্রাই করো, তারপর এরই মাধ্যমে হচ্ছে আমার সব টাইপের প্রবলেম সলভ করা শেষ। ঠিক আছে, আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।